বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন যেভাবে আলোচনা করছিলাম যে আমরা আজকে কিছুটা অংশ তোমাদের 2022-তে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাদের যে ফার্স্ট পার্ট সোশিওলজি সেটায় কিভাবে তোমরা প্রিপারেশন নিবে সেই বিষয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। গতদিন প্রায় আমরা 4টি চ্যাপ্টার আলোচনা করেছিলাম। আজকে আমরা নেক্সট যে রিমেইন্স চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের যে আইডিয়া দিয়ে দেব সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। পরীক্ষা যেভাবেই হোক তোমরা প্রিপারেশন নেবে তোমাদের মতো করে, এবং ফাইনালি তোমরা যেন তোমাদের অ্যাডমিশন টেস্ট, যেটা তোমাদের চূড়ান্ত লক্ষ্য, সেটাতে তোমরা যাতে ভালো করতে পারো সেইভাবে তোমরা তোমাদের এই পড়াশোনা চালিয়ে যাবে। আমরা গতদিন প্রথম 4টি চ্যাপ্টার তোমাদের যে 2022 এইচএসসি পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টারগুলো সোশিওলজিতে আছে সেগুলোর মধ্যে রয়েছে যে ফার্স্ট, ফোর্থ, সিক্স, সেভেন্থ, এইথ, 10th and 11th। এর মধ্যে আমরা আজকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা সেই দিন ফার্স্ট, ফোর্থ, ফিফথ, সিক্সথ এগুলো আলোচনা করেছি। আজকে আমরা বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করব। তোমরা ভালো মতো ফলো করবে। একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে যে আমি এখানে যেই বিষয়গুলি বলবো সেগুলোর বাইরে আরো অনেক কিছু আছে, কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে আমি যেগুলো বলবো সেগুলো যদি তুমি লেখো তাহলে বাইরের যত কিছুই থাকুক না কেন সেগুলো সবই কভার হবে। সুতরাং খুব বেশি আইটেমে মনোযোগ না দিয়ে তুমি যেই সব বিষয়গুলোর দিকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয়গুলো তুমি খুব ভালোভাবে ইন্টারনালাইজেশন, ভালো মতো একেবারে আত্মস্থ করার চেষ্টা করবে। সেটি হলো ভালো মতো বুঝে উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, সেইগুলো হচ্ছে তোমার জন্য বেশি কাজ দেবে খুব বেশি জিনিস মুখস্থ করার চেয়ে। আর সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা আজকে তোমাদের 7th চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করছি, কারণ গতদিন আমরা 6th চ্যাপ্টার আলোচনা করেছিলাম। 7th চ্যাপ্টারে তোমাদের যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে কি কি আছে, যে সোশ্যালাইজেশন, ডেফিনেশন অফ সোশ্যালাইজেশন, প্রসেস অফ সোশ্যালাইজেশন, different agencies of socialization, different or changing form of socialization, এবং how do you implement it in your own life, in your own family life, social life, educational life, সেগুলো হচ্ছে আমাদের আজকের এখানে এই বিষয়ের আলোচ্য বিষয়। এবং এগুলো আমরা খুব স্পেসিফিক আলোচনা করেছি, শুধুমাত্র যেহেতু একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কাজেই যেগুলো তোমার কেবলমাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন কেবলমাত্র সেগুলাই, যেগুলো তোমাকে তোমার যে অ্যাব্রিজড ফর্ম অফ সিলেবাস যেটি তোমাকে দেওয়া হয়েছে তোমার কি বলে যে হায়ার অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র সেই বিষয়গুলোই আমরা শুধু আলোচনা করছি। কাজেই একটা চ্যাপ্টারের সব জিনিস আলোচনায় নাও আসতে পারে, কারণ ওখানে যেই সব বিষয়গুলো আমি যখন তোমার ক্লাস প্রিপেয়ার করেছি তখন কিন্তু আমি ওইটা দেখে একেবারে আমাদের যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের যে নির্দেশনা আছে সেটি সামনে রেখে আমি করেছি। কাজেই যেটি এখানে করি নাই সেটি বুঝতে হবে যে তোমার পরীক্ষার জন্য নাই। ওকে, লেটস মুভ অন। তাহলে আমরা শুরু করি যে সোশ্যালাইজেশন যখন থাকে ইট মিনস এ প্রসেস। এটা মনে রাখবা, প্রসেস মিনস কন্টিনিউয়েশন। ঠিক আছে, একটা জিনিস যেটা চলমান। কাজেই যখনই আমরা কোনো কিছু বলি যে প্রসেস, তখন তুমি কিন্তু সেটি মনে রাখবে যে এটি তোমার অনেকটা নদীর স্রোতের মতো। ঠিক আছে, নদীর স্রোত কিন্তু সারাক্ষণ পরিবর্তনশীল। এটি তোমার যখন ওই যে নদীর যে উৎস আছে যে সেখানে কিন্তু একরকম, সেখানে কিন্তু খুব তীব্র এবং সেখানে খুব ছোট ছোট ধারায় আসে, তারপরে সেখানকার পানিগুলো অনেক বেশি স্বচ্ছ, তারপরে যত দূর এগিয়ে যায় তার সাথে নতুন নতুন এলিমেন্টস যুক্ত হয়, এবং সেগুলো কি হয় যে তার নেচার, তার প্রসেস, তার যে তোমার যে স্পিড, সব কিছুর মধ্যে কিন্তু
তার ক্যারেক্টারাইস্টিক সব কিছুর মধ্যে পরিবর্তন নিয়ে আসে। যত নতুন নতুন এলিমেন্ট যুক্ত হয় তত কিন্তু সেখানে পরিবর্তন আসে। তো সুতরাং আমাদের যে সোশ্যাল লাইফ, সেই সোশ্যাল লাইফও কিন্তু ওই রকম। কাজেই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের লাইফের অলমোস্ট নাথিং ইজ স্ট্যাটিক ইন আওয়ার সোশ্যাল লাইফ। এখানে কোনো কিছুই কিন্তু স্থির না, এবং এই সোশ্যালাইজেশন ওয়ান কাইন্ড অফ প্রসেস। এটা তুমি ভালো মতো মনে রাখবে যে এটা হচ্ছে কি ধরনের প্রসেস, যে এটা হচ্ছে যে সেই ধরনের প্রসেস যার মধ্য দিয়ে আমরা যে সোসাইটিতে যে চলমান, সোসাইটিতে যে বিদ্যমান যে সমস্ত মূল্যবোধ, প্যাটার্ন অফ বিহেভিয়ার, যে সমস্ত স্ট্রাকচারাল এলিমেন্টস, ইনস্টিটিউশন, সেই সমস্ত আইডিয়া, ভ্যালুস, বিলিফস, সেই সব জিনিসগুলো আমরা এই প্রসেসের মধ্য দিয়ে সমাজের যে নতুন সদস্য যারা বেড়ে উঠছে তারা কিন্তু সেই জিনিসগুলো এই প্রসেসের মধ্য দিয়ে, এবং সেটা কি করে, সোশ্যাল ইন্টারেকশন এবং সোশ্যাল রিলেশনশিপ, সোশ্যাল যে বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারাল প্রসেসের মধ্য দিয়ে সেটা গ্রহণ করে। যে সোশ্যাল ইন্টারেকশন দৈনন্দিন জীবনে যেগুলো সে অন্য মানুষের সঙ্গে মেলামেশা করছে, কথা বলছে, চিন্তা করছে, নিজের অভিব্যক্তি ব্যক্ত করছে, এই সব কিছুর মধ্য দিয়েই কিন্তু আমরা প্রতি মুহূর্তে কোনো না কোনো আইডিয়া, কোনো না কোনো বিলিফস, কোনো না কোনো ভ্যালুজ, কোনো না কোনো মোরাল স্ট্যান্ডার্ড সেটি আমরা গ্রহণ করছি অথবা ত্যাগ করছি, গ্রহণ করছি অথবা ত্যাগ, অ্যাডপ্ট করছি কন্টিনিউয়াসলি। উই আর অ্যাডপ্টিং such kind of things like beliefs, values and so on. তো সুতরাং তোমাকে এটা মনে রাখতে হবে যে তাহলে আমরা সোশ্যালাইজেশন বলতে এটা কিভাবে এটাকে ডিফাইন করব এভাবে যে যেই প্রক্রিয়ার মধ্যে যেটা অনিশ্চিত, যেটা কিন্তু একেবারে নন এন্ডিং প্রসেস, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব সন্তানরা সমাজের যে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধগুলো গ্রহণ করে এবং অভ্যস্ত হয়, আচরণ রীতিকে গ্রহণ করে অভ্যস্ত হয়, সেটির নামই হচ্ছে সোশ্যালাইজেশন। এর মধ্যে দিয়ে আমরা কি, ওখানে তোমরা আমি একটু তোমার যে স্লাইডগুলো এখানে করেছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু এক্সাম্পল আমরা উল্লেখ করেছি যে আমরা ভ্যালুস গুলো গ্রহণ করি, তাই না? তুমি যে তো সুতরাং এক্সাম্পল গুলো খুব ভালো মতো মনে রাখবে যে তুমি তুমি এটা আমরা এখন দেখি যে অনেক অনেক শিশুদের মধ্যে অনেক চমৎকার সেন্সিটিভিটি চলে আসছে, যে 3-4 বছরের শিশুরা, যে যখন সে বাসায় তোমার এই কি যে গেস্ট আসছে, তোমার এরকম আমি একটা বাসায় আছি যে তোমার একটা বাচ্চা দেখলাম যে সে তোমার এই কোনো কারণে সে সে তোমার কষ্ট পেয়েছে, সে কাঁদতে গিয়ে আবার থেমে গেল। তো আমি বলছি তোমার কি কষ্ট হচ্ছে? তো বলছে যে হ্যাঁ হ্যাঁ। কেন? যে এরকম আমার খুব কান্না পাচ্ছে। তো তুমি কাঁদছো না কেন? যে না, যে বাসায় গেস্ট থাকলে মেহমানদের সামনে কাঁদতে হয় না। সো এই যে এইটা কিন্তু সে কোথার থেকে সে 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 কি করেছে তাহলে, যে তোমার আমাদের যে এক্সপ্রেসিভ বিহেভিয়ার এবং সেটা যে যে সোশ্যাল বিহেভিয়ার, যে সেটি কিন্তু সে তাকে কি এরকম কোনো লেসন দিয়ে, কোনো তোমার এরকম ক্লাস নিয়ে কেউ শিখিয়ে দিয়েছে? নো। সে তাহলে এটা কোথা থেকে সে পেয়েছে? তার ফ্যামিলি মেম্বার্সের থেকে পেয়েছে। যে সামথিং ইউ ক্যান এক্সপ্রেস in front of outsiders or something you cannot express in front of outsiders. যারা তোমার ফ্যামিলি মেম্বার নয় তাদের সঙ্গে তুমি একরকম আচরণ করতে হয়, আর তুমি এমন অনেক কিছু আছে যেটা তোমার যারা ফ্যামিলি মেম্বার নয় তাদের সামনে তুমি করতে পারো না, করো না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ যে তোমার কি বলে যে ভ্যালু স্ট্যান্ডার্ড, তাই না? যে তোমার এক ধরনের যে স্ট্যান্ডার্ড তোমার মধ্যে তৈরি হচ্ছে, যে কিছু জিনিস করা যায়, কিছু জিনিস করা যায় না, এবং কোনো জায়গায় কিছু জিনিস করা যায়, কোনো জায়গায়, দোজ কাইন্ড অফ থিংস এর ভ্যালুস, মোরালিটি। তো এইটা যেই প্রক্রিয়া, এটা ধীরে ধীরে, এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল লার্নিং প্রসেস। এটা একটু তোমরা মনে রাখবে যে এটা ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল লার্নিং প্রসেস, এবং এটি হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এন্ড সবচেয়ে ইফেক্টিভ লার্নিং সিস্টেম। যে এইটা আমরা যে বই পুস্তক মুখস্থ করে যা কিছু শিখি সেগুলোর অনেক কিছুই আমরা প্রায় সব কিছুই ভুলে যাই, কিন্তু এইভাবে এই যে দৈনন্দিন জীবন, প্রতিদিন আচরণের মধ্য দিয়ে, এই যে আমরা এটাকে এখন আমরা অনেক ধরনের টার্মের জন্য ব্যবহার করি, কি যে গ্রুপ লার্নিং, তোমার এই যে কি বলে যে তোমার অ্যাক্টিভ লার্নিং, মানে হচ্ছে যে তুমি কাজ করার মধ্য দিয়ে, লার্নিং বাই ডুইং, যে কিছু করার মধ্য দিয়ে শেখা, এই শেখাটাই হয় সবচেয়ে বেশি তোমার এখন। এমনকি এখন যে সমস্ত একাডেমিক লার্নিং আছে, ইনস্টিটিউশনাল লার্নিং আছে, সেখানেও এখন বলা হচ্ছে
যে তোমার এই যে শুধুমাত্র যে পড়া মুখস্থ করা এবং লেখা এসবের পরিবর্তে বরং এই ছাত্রছাত্রীরা জন্য এইভাবে এই যে লার্নিং বাই ডুইং আমরা ফ্যামিলিতে যেভাবে করি, যেভাবে আমরা বাবা মার আচরণ বা আমাদের ফ্যামিলি ভ্যালুসগুলো আমরা যেভাবে ইনহেরিট করি, যেভাবে সেগুলোকে আমরা গ্রহণ করি, সেগুলো যেভাবে আমাদের নিজেদের মধ্যে একেবারে আমরা অ্যাসিমিলেট করি, ঠিক আছে, যে একেবারে ইন্টারনালাইজ করে ফেলি। ওখানে কেউ কোনোদিন তো ওইভাবে বলে দেয় না যে এই জিনিসগুলো তুমি মুখস্থ করো এটা সেটা। তো দিস কাইন্ড অফ থিংস আর কল্ড সোশ্যালাইজেশন, এ প্রসেস অফ লার্নিং, ওকে, এ লার্নিং প্রসেস, বাট নেচারাল লার্নিং প্রসেস, সোশ্যাল লার্নিং প্রসেস, ওকে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাহলে এটি হচ্ছে যে মূলত এর মধ্য দিয়ে কি হয় যে তাহলে তোমার ট্রান্সফার অফ ভ্যালুস, যে ভ্যালুস গুলো তোমার এর মধ্য দিয়ে ট্রান্সফার হয় কি জেনারেশন টু জেনারেশন, ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, এক্সিস্টিং জেনারেশন টু কামিং জেনারেশন। এইগুলা হচ্ছে যে তোমার এটার মূল কথা, যে এখন যে যেইগুলো আমরা এখন যত রকমের ভ্যালুস প্যাটার্ন আমরা এগুলো যে ইনহেরিট করছি, এগুলা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো কোনোটা আমরা এখন ইনহেরিট করছি, আমি ধারণ করছি, সেটা হয়তো আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, এমন হতে যে 5000 বছর আগে। তোমার যে ওই যে আরব দেশের মানুষরা কেমন ছিল, যে খুবই খুবই বেপরোয়া, মানে তাদের জীবনে কোনো ওই রকম যে তোমার অনেক যে তোমার এই যে যে সমস্ত আমরা সিভিক সেন্স যেগুলোকে বলি, যে নাগরিক তোমার যে নাগরিক যে মনস্কতা, নাগরিক জ্ঞান, সেই সিভিক সেন্স বলতে তো কিছু ছিল না। তো তোমার কি যে অনেক লার্নিং আছে, তো একটা আছে কি যে আমাদের রসুল তিনি কি বলেছিলেন যে তোমার কারো বাড়িতে ঢোকার আগে উইদাউট পারমিশন যে তুমি কারো বাড়িতে ঢুকবে না। তো এটা কি ধরনের জিনিস, যে তুমি ইউ সিক পারমিশন বিফোর এন্টারিং এনিওয়ান হোম অর হাউস। তো এই যে তুমি যে কারো বাড়িতে যে তুমি তাকে পারমিশন সিক করো। তারপরে কি আছে যে একটা খুব ভেরি, এটা এখন তোমার যে পশ্চিমা দেশগুলোতে, উন্নত দেশগুলোকে অত্যন্ত মূল্য দেওয়া হয়, সেটা হচ্ছে যে তোমার আড়ি পেতে কথা শোনা, যে কেউ দুইজন কথা বলছে আমি সেটা একটু শোনার চেষ্টা করছি কি এই যে এখানে দুটা জিনিস আছে। একটা হলো যে আমি কি করছি, যে তার প্রাইভেট লাইফকে আমি এখানে হ্যাম্পার করছি, যে আমি যদি এই যে আড়ি পেতে শোনার চেষ্টা করি। আর কি করছি, যে আমি সন্দেহ প্রবণতা আমাদের মধ্যে, আমি মনের মধ্যে পোষণ করছি যে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলছে। দিস কাইন্ড অফ থিংস প্রোহিবিটেড ইন ইসলাম, যে ইসলামের নবী কি বলেছেন, যে এই ধরনের কখনোই আড়ি পেতে কথা শোনাটা এটা একটা অন্যায়। আর কি, যে অন্যকে তুমি কখনই সাসপেক্ট করবে না যে এনিথিং হি অর শি ক্যান ডু এগেইনস্ট মি, যে সে আমার বিরুদ্ধে মনে হয় খারাপ কিছু করতে যাচ্ছে। এই ধরনের ওই জন্য তোমার যে আরবের নবী এটা করতে তার অনুসারীদের নিষেধ করেছিলেন। তো এই ধরনের এই যে হাই লেভেল অফ সিভিক সেন্স, হাই লেভেল অফ সিভিক এক্সারসাইজ, যে তোমার এই জিনিসগুলো তিনি শিখিয়েছিলেন। তো এগুলো আস্তে আস্তে তোমার বিভিন্ন সমাজ সভ্যতার মধ্যে ছড়িয়ে পড়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ socialization, process of socialization, okay. Now let's move on. Agencies of socialization, যে কি কি জিনিসের মধ্য দিয়ে এই সোশ্যালাইজেশনটা হয়। এজেন্সিস গুলো আমাদের এই মেজর যে সোশ্যাল ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনগুলোই প্রধানত আমাদের এই সোশ্যাল এজেন্সিস অফ সোশ্যালাইজেশন। তাহলে সেগুলো কি কি আছে, সবচেয়ে আমি দেখো যে তোমাদের যে স্লাইড আমি তৈরি করেছি ওখানে দুটা আমি অন্তত দেখিয়েছি লাল কালিতে লেখা আছে, আর একটা আছে সবুজ কালি দিয়ে লেখা। এই লাল কালি দেখা হাইলি ইম্পর্টেন্ট, যে এইগুলা হচ্ছে যে তোমার একেবারে সোশ্যালাইজেশনের একেবারে অবিভাজ্য অংশ, একেবারে প্রাইমারি অংশ, যে এইটা বাদ দিয়ে কিছু হতেই পারে না। সেই দুইটা কি, সেই দুইটা বলেছি, একটা হচ্ছে যে একেবারে স্টার্টিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্যামিলি আর একটা হচ্ছে পেয়ার গ্রুপ। হোয়াট ইজ ফ্যামিলি, ইউ নো বেটার। আমি এখানে আর এটা ডিফাইন করতে চাইছি না। পেয়ার, দেখো দুই রকমের পেয়ার কিন্তু আমি লিখেছি। তো এই প্রথম যে পেয়ার PEER, এটা হচ্ছে যে তোমার সঙ্গী সাথী, তোমার সমবয়সী, এরা কিন্তু সোশ্যালাইজেশন সবচেয়ে বেশি প্রভাবিত করে। যে একেবারে ছোট থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু একজন আর একজন থেকে প্রথম সে তার ফ্যামিলি থেকে শেখে, তারপরে এটা কিন্তু সে ট্রান্সমিট করে একজন আর একজন। ওই যখন খেলাধুলা করে, ওই সে যেসব কথা সে শুনেছে, ওই যে আড়ি পেতে শোনা, ওই যে একজনের নিন্দা করা, এই নিন্দাগুলো যখন বাচ্চারা দেখে যে তার বাবা মা সারাক্ষণ বসে এটা করছে, ওই যখন ওরা আবার যখন নিজেরা মিলিত হয়, তখন এটা ওরা নিজেরা আবার চর্চা করে, এবং সেটার মধ্য দিয়ে কি হয় যে ট্রান্সমিট করে একজনের মধ্য দিয়ে। এভাবেই কিন্তু সোসাইটির বিভিন্ন ধরনের, তুমি দেখবা যে তুমি যদি আমাদের সোসাইটির উপর বিভিন্ন পুরনো, আজ থেকে 100 বছর 150 বছর, ধরো রবীন্দ্রনাথ ওই যে তোমার উপন্যাস লিখেছেন, গোড়া উপন্যাস, ধরো আজ থেকে সেটা ধরো 1880-র দশকের দিকে লেখা, তার মানে তোমার কত হচ্ছে যে
তোমার কি বলে যে 1980 মানে ধরো প্রায় 150 বছর আগে। তো এই সেই সময় তুমি দেখবে যে অনেক অনেক জিনিস ওখানে তিনি তুলে নিয়ে এসেছেন আমাদের সোসাইটি থেকে, এবং অলমোস্ট সেগুলো এখনো এক্সিস্ট করছে, হয়তো একটু ডিফারেন্ট ফর্মে কিন্তু এক্সিস্ট করছে, বেসিক ক্যারেক্টারাইস্টিক্স গুলো এক্সিস্ট করছে। তার মানে কি এইভাবে সমাজের মধ্যে কিন্তু এগুলো থেকে যায়, ওই ফ্যামিলি থেকে শিশু, শিশু থেকে তার বন্ধুদের মধ্যে, এভাবে এভাবে সমাজের মধ্যে কিন্তু থেকে যায়। কাজেই এই যে খুব গুরুত্বপূর্ণ, এই জন্য শিশুদের সঙ্গে তোমাদের আমি স্পেশালি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যখন তোমাদের বাচ্চাদের সঙ্গে কথা বলবে খুব সাবধানতার সাথে সুন্দর করে, বাজে আচরণগুলো, তুমি খুবই আনএক্সপেক্টেড বিহেভিয়ার গুলো, যেগুলো তুমি আনএক্সপেক্টেডলি এক্সাইটমেন্ট যখন চলে আসে, খুব এক্সাইটেড বিহেভিয়ার, ইললজিক্যাল ইরেশনাল বিহেভিয়ার, সেই জিনিসগুলা, মিথ্যা বলা বাচ্চাদের সামনে, তোমার এই সমস্ত জিনিসগুলো তুমি স্পেশালি তোমার নিজের বাচ্চার সামনে, কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের লোকরা নিজেরা যারা বলে যে এইগুলো খারাপ, যেগুলো সে বাইরে বলে, বক্তৃতায় বলে, ক্লাসরুমে বলে, কিন্তু সে নিজের বাড়িতে কিন্তু ওগুলা করে। আর কাজেই সমাজে এর খুব একটা ইম্প্যাক্ট, অনেক ভালো ভালো কথা আমাদের সমাজে সবাই বলে, আমরাও বলি, তুমি কিন্তু তার কোনো তোমার যে একেবারে কোনো তোমার অ্যাক্টিভ যেটা যে ইম্প্যাক্ট আমাদের বিহেভিয়ারের উপর, এই যে ধরো দুর্নীতি, মিথ্যাচার, এই যে তোমার লুটপাট, হ্যান ত্যান, তোমার এই সময়ের বিরুদ্ধে কিন্তু সবাই বলে, কিন্তু কথা হলো যে সেটার আসল কথা হচ্ছে যে সেটার কোনো ইম্প্যাক্ট নেই। কেন? যে আমাদের পার্সোনাল লাইফ আমরা সেটা চর্চা করি না, সেটা তো আমাদের শিশুদের মধ্যে ট্রান্সফার হয়। যে এটা এক ধরনের, এটাকে কি বলে যে হিপোক্রেসি, যে আমরা বলি একটা, করি অন্যরকম বাস্তবে। এই হিপোক্রেসি বা মুনাফেকি, যেটা এই মুনাফেকি জিনিসগুলো আমাদের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে? ওইভাবে ফ্যামিলি থেকে। যেই বাবা মা তোমার ঘুষ খায়, সে যদি তার ছেলে মেয়েকে বলে যে বাবা সৎজীব, এবং বলে, ইনফ্যাক্ট সেটা কিন্তু বলে, কেউই কিন্তু যে নিজেও তোমার ঘুষ টুস খায় সে কিন্তু, বা দুর্নীতি করে, সে কিন্তু তার বাচ্চাদেরকে বলে না যে ঘুষ খাও, দুর্নীতি করো, কিন্তু এটা বলতে হয় না। আসলে ওই যে হিপোক্রেটিক বিহেভিয়ার, এটাই মানুষের মধ্যে এক ধরনের দ্বৈততার জন্ম দেয়, এবং সেখান থেকেই মানুষরা কিন্তু আবার, কারণ আমরা তো এই যে স্কুল কলেজে তোমরা পড়ছো, সবাই পড়ছো, যারা খারাপ কাজ করে সমাজে, তারা কিন্তু সবাই এসব জিনিস পড়ে আসছে, কিন্তু তারপরেও কেন করে? যে ওই যে সে ওটা কিন্তু কোনো না কোনো ভাবে ওই যে ন্যাচারালাইজ হয়ে গেছে তার মধ্যে, ফলে এটার কোনো তোমার পজিটিভ ইম্প্যাক্ট আমরা সোসাইটির উপর পাচ্ছি না। সেটা হচ্ছে যে ওই কারণে কিন্তু, যে কাজে এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের বাচ্চাদের সামনে, বিয়ে তোমার নিজের বাচ্চা না হোক, অন্য বাচ্চাদের, সমাজের যেসব কোনো সময় বাচ্চাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করবে। রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি যে খুবই তোমার নিষ্ঠুর ভাবে একটা বাচ্চাকে মারছে, হয়তো সেটা বাবা মা হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু এগুলা করা, এগুলা অনেক অনেক বড় বড় থিওরি আছে। তোমরা যদি ফিউচারে কেউ সোশিওলজি, সাইকোলজির মতো সাবজেক্টগুলো পড়ো, এগুলো নিয়ে অনেক ধরনের তোমার আলোচনা আছে, তোমরা জানতে পারবে যে এই যে সমস্ত শাসকরা স্বৈরাচারী হয়ে পড়ে, খুব নিষ্ঠুর আচরণ করে জনগণের সঙ্গে শাসক হওয়ার পরে, দেখা গেছে যে ওইসব শাসকরা মেইনলি দুটা কারণ। এক হলো যে তার শৈশবে সে তোমার এই নির্যাতনের শিকার হয়েছিল, কোনো না কোনো ভাবে বঞ্চনার শিকার হয়েছিল, এইটার প্রতিফলন ঘটে তার ফিউচার বিহেভিয়ারের ক্ষেত্রে। তো সুতরাং এটা খুব ভালো করে মনে রাখবে, কখনোই কোনো শিশুর সঙ্গে, সে হোক যেই হোক, হতদরিদ্র, রাস্তার তোমার বা তোমার চালচুলো কোনো ঠিকানাবিহীন যেই হোক, যে ধরনের বাচ্চাই হোক, কারোর সঙ্গে কখনো নিষ্ঠুর আচরণ করবে না, কোনো বাচ্চার সাথে না, সেটা তোমার ঘরের বাচ্চা হোক, বাইরের বাচ্চা হোক, যে কোনো ধরনের। এগুলোর কিন্তু ইম্প্যাক্ট স্থায়ী, একেবারে পার্মানেন্ট তোমার ইনফ্লুয়েন্স তার ক্যারেক্টারাইস্টিক্স এর উপর থেকে যায়। এইসব বাচ্চারা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে। অনেক সময় আমরা দেখি না যে অনেক তোমার এই যে এখন দেখা যাচ্ছে যে তোমার জুভেনিয়াল ডিলিনকুয়েন্সি, যে অনেক সময় যে অনেক কিশোর 15, 16, 12, 14 বছর বয়স কিন্তু অনেক নিষ্ঠুর আচরণ করছে, এগুলা বেশিরভাগ খোঁজ নিলে দেখা যায় যে ওইসব বাচ্চাদের সঙ্গে যারাই হোক, সোসাইটির লোকরা অথবা তার পরিবারের লোকরা অথবা অন্য কেউ অনেক নিষ্ঠুর আচরণ করেছে, সে অনেক নিষ্ঠুর অভিজ্ঞতার মধ্যে দিয়েছে, ফলে যে হিউম্যান ফিলিং গুলো তার মধ্যে কি হয় নাই, রেশনালাইজ হয় নাই, বিকজ অফ দিস, যে সে এটা হয়েছে। সুতরাং আমরা সমাজের অনেক বড় বড় সমস্যার পিছনে আমরা মনে করি যে এই ফল্টি সোশ্যালাইজেশন, এই সামাজিকীকরণের ত্রুটিটা এর পিছনে একটা। ওকে, তো লেটস মুভ অন। আমরা এখানে তাহলে আলোচনা করলাম যে কি কি তাহলে মানুষের সোশ্যালাইজেশন প্রসেসের উপর কিসের কিসের প্রভাব আছে, এই কয়টা মনে রাখবা। এর যে কোনো একটা তোমার হয়তো পরীক্ষা বা তোমার ওই যে অ্যাসাইনমেন্ট এগুলোর মধ্যে থাকতে পারে, তো তুমি ওইটাকে যদি স্পেসিফিক কোনো একটা বলে সেটাকে আলোচনা করবে, মানে সেটাকে যদি তোমার মিন করে বা সেটাকে যদি তোমার কোনো হিন্স থাকে, তোমার ওই যে কি বলে যে তোমার যে উদ্দীপক তৈরি করে তার মধ্যে, তাহলে সেটা নিয়ে আলোচনা করবে। আর যদি সাধারণভাবে থাকে শুধু সোশ্যালাইজেশন প্রসেসের উপর, তাহলে সব তুমি চেষ্টা করবে যে বেশিগুলোর উপরে আলোচনাটা কেন্দ্রকে ঘুরিয়ে দিতে।
তো তাহলে আমরা কি ফ্যামিলি, পেয়ার গ্রুপ, এডুকেশনাল ইনস্টিটিউশন, রিলিজিয়াস প্র্যাকটিসেস, মাস মিডিয়া, তোমার এই যে মিডিয়া, নানা ধরনের মিডিয়ার কিন্তু প্রভাব আছে। মিডিয়া যে বিজ্ঞাপন দেখে, অনেক শিশু দেখবা যে ওই বিজ্ঞাপনের মতো আচরণ করার চেষ্টা করে, বিজ্ঞাপনের চরিত্রের মতো করে পোশাক পরার চেষ্টা করে, বিজ্ঞাপন চরিত্রের মতো করে তোমার চুল কাটে, এই সমস্ত কথা বলার চেষ্টা করে। এই সবই হলো সোশ্যালাইজেশন, ঠিক আছে। মিডিয়া, কিনশিপ, আত্মীয় স্বজন, অকুপেশনাল ইনস্টিটিউশনস, মানে মানুষরা যেখানে কাজ করে, চাকরি বাকরি করে, সেই সব ইনস্টিটিউশনের লোকজনের সঙ্গে তারা ক্লোজলি তোমার যে তাদের যে ইন্টারেকশন হয়, এই ক্লোজ ইন্টারেকশনের মধ্যে দিয়েও কিন্তু এই বিহেভিয়ারাল ভ্যালুসগুলো, প্যাটার্নগুলো ট্রান্সফর্ম হয়, একজন থেকে আরেকজনের মধ্যে যায়। এখানে তোমরা তোমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশনের কিন্তু একটা বিশাল প্রভাব আছে মানুষের পার্সোনালিটি, মানুষের প্যাটার্ন অফ বিহেভিয়ার, মানুষের ভ্যালু সিস্টেম। এখন তোমরা যে এই তোমরা কিন্তু যারা কলেজে আসার পরে যেটা হওয়ার কথা ছিল সেটা থেকে তোমরা কিন্তু বঞ্চিত হচ্ছ আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য। আদারওয়াইজ তোমরা কিন্তু অনেক নতুন ভাবে সোশ্যালাইজ হওয়ার, অনেক কার্যক্রম, অনেক অ্যাক্টিভিটিজের সঙ্গে তোমরা এখানে ইনভলভ হতে, এবং সেটার মধ্য দিয়ে তোমাদের অনেক বিহেভিয়ারাল আপগ্রেডেশন হতো। সেই আপগ্রেডেশন হওয়ার সুযোগটা এখানে আমাদের করার কিছু নাই কারোই, কিন্তু কথা হচ্ছে যে ঘটনাটা সত্য, এটা ঘটছে। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এই কি বলে যে নতুন যে তোমার টেকনোলজিক্যাল চেঞ্জ, সেই টেকনোলজিক্যাল চেঞ্জগুলো যে চেঞ্জিং ফর্ম অফ সোশ্যালাইজেশন, যে সেইটা হচ্ছে যে এই যে টেকনোলজির চেঞ্জ, এই যে তোমার টিভি হ্যান ত্যান, তোমার টেলিভিশন অ্যাড, এসবের তো আমরা দেখছিলাম, কিন্তু তার চেয়েও আরো অ্যাডভান্স, আরো বেশি ক্লোজ। এখন একজন বাচ্চা তোমার নেট সার্চ করে কতক্ষণ ধরে কি দেখছে, কোথায় দেখছে, সব কিছু সে দেখতে পারে। সে ভালো মন্দ সবকিছু, ভালো অনেক কিছু দেখতে পারে মন, কিন্তু ব্যাপার হলো যে এইসব বাচ্চাদের তো তোমার যাদের যে তোমাদের মতো, ইভেন দ্যাট তোমাদের লেভেলে যারা, তাদেরও তো এইগুলো অনেকটাই ভালো মন্দ বাস বিচার করার মতো যুক্তি, যথেষ্ট যুক্তি তোমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই। সুতরাং এইসব ক্ষেত্রে তোমাদের সাবধান থাকতে হবে। যা হোক, কিন্তু এই যে নেট, যেটা আইসিটি, তোমার যেটা তোমার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির কিন্তু দারুণ প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি, এবং এটি কিন্তু অনেক অনেক ধরনের প্রভাব বাচ্চাদের, মানে তোমার এই যে কিশোরদের উপর পড়ছে, তোমাদের বয়সে যারা তাদের তরুণদের উপর পড়ছে। তো সুতরাং এটা তোমাদের সময়কে কেড়ে নিচ্ছে, তোমার মনোযোগটা ডাইভার্ট করে দিচ্ছে। আর মনোযোগ ডাইভার্ট করলে সেটা তোমার বিহেভিয়ারকে তোমার ডিফারেন্ট ফর্ম দিতে বাধ্য। তোমার মনোযোগ যখন বদলে যাবে, তোমার আচরণও বদলে যাবে। অনেক সময় বাচ্চাদের মধ্যে অনেক ধরনের তোমার শিশু, মানে বড়দের তোমার হচ্ছে সেটা যে আবার যে অনেক বাচ্চা হয়তো হঠাৎ চুপচাপ হয়ে যাচ্ছে, বা অনেক বাচ্চা অনেক ধরনের কাজ করছে যেটা তোমার খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ। এই সমস্ত জিনিসগুলো যে এই যে ইন্টারনেট এগুলোর প্রভাবে আসছে। ভালো মন্দ দুটাই আছে, ভালো অনেক কিছু আছে, এখন অনেক কিছু শেখার সুযোগ আসছে। অনেকের ল্যাঙ্গুয়েজ, আমি অনেক বাচ্চা দেখছি যে এখন তারা অনেক চমৎকার ইংলিশ বলে, বা যে কোনো বিষয়গুলি অনেক সুন্দর করে, দে আর মাচ মোর স্মার্ট দেন আওয়ার টাইম। সো এগুলো কিন্তু অনেকটাই এই আইসিটি টেকনোলজির জন্য হচ্ছে। তো সব যে কোনো কিছুই হতে পারে, তোমার এখানে পজিটিভ নেগেটিভ অথবা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু আছে এটার প্রভাব যে আছে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই তোমার এই কি বলে যে তোমার এই সোশ্যালাইজেশনের একটি এজেন্সি, একটা ফ্যাক্টর হিসেবে কিন্তু এখন আইসিটি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এটা এটা অস্বীকার করার উপরে। তুমি এখন মোবাইল কতক্ষণ সময় দাও দিনে? তোমার 24 ঘন্টার মধ্যে কতক্ষণ তুমি মোবাইলে থাকো? এটা তোমার তোমার কি তোমার তোমার মেন্টাল অ্যাক্টিভিটিস, তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে প্রভাবিত করছে। তুমি যদি 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা মোবাইল দেখো, তোমার চোখকে এটা প্রভাবিত, তোমার মনকে প্রভাবিত করে, তুমি আইসোলেটেড হয়ে যেতে পারো, তুমি মানুষের সঙ্গে মেলামেশার তোমার আগ্রহ হারিয়ে ফেলতে পারো। সো অল কাইন্ড অফ থিংস। তো এগুলো হচ্ছে যে তোমার এই কি বলে যে আইসিটি। এখন তোমার ডেইলি লাইফের উপর আমাদের সোশ্যালাইজেশন, এখানে তোমার রেকমেন্ডেশন চাইতে পারে যে তোমার এখন এই যে কিশোর অপরাধ বা এই যে ডেভিয়েশনাল বিহেভিয়ার, নানা ধরনের তোমার এই যে বাচ্চাদের মধ্যে তোমার ভিন্ন ধরনের যেসব আচরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ, সেগুলোর জন্য তোমার যে তোমাকে যদি বলে যে এখানে সোশ্যালাইজেশনের প্রভাব বা কোনো একটা বিশেষ ধরনের সোশ্যালাইজেশনের যেসব এজেন্সি আছে তার প্রভাব, সেটি তুমি আলোচনা করবে। আমরা অনেক সময় দেখতে পাই কি যে ডেইলি লাইফ কি, যে কোনো মানুষ খুব বেশি ইন্ট্রোভার্ট মানে কি অন্তর্মুখে, কারোর সঙ্গে মিশতে চায় না, কথা বলতে চায় না,
আবার এক্সট্রোভার্ট, যে খুব কথা বলে, সে সবকিছু সবার উপর ইম্পোজ করতে চায়, সে যা বলে আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়, সে যা বুঝে মনে করে যে আমি যে সব ঠিক, এটাই ঠিক, অন্যরা কেউ কিছু বোঝে না, বা শুধু আমিই কথা বলবো, অন্যরা যেন না বলে। দিস ইজ কল এক্সট্রোভার্ট। ভোকাল মানে যে সে খুব খালি কথা বলতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়, নানা ধরনের পার্সোনালিটি, সে বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলো সব তৈরি হয় কিন্তু তার সোশ্যালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে। কাজেই বাচ্চাদের বড় হওয়ার এই সময়টাতে তোমার খুব ইম্পর্টেন্ট যে এইগুলো লক্ষ্য করতে হবে, যে এখন তোমাদের 9th চ্যাপ্টার হচ্ছে যে তোমার সোশ্যাল স্ট্রাটিফিকেশন, যেটা তোমার তো তোমাদের সিলেবাসে আছে তোমার পরীক্ষার জন্য। সোশ্যাল স্ট্রাটিফিকেশন বিষয়টি কি, এটি তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যে স্ট্রাটিফিকেশন, স্ট্রেটা, স্ট্রেটা মানে কি, যে ধাপে ধাপে, ঠিক আছে। ক্লাসিফিকেশন, স্ট্রাটিফিকেশন মানে হচ্ছে যে ক্লাসিফিকেশন, যে কয়েক ধাপে, তাই না? তুমি এতখানি যে একটা ধরো যে 1.5 ফিট উঁচু একটা তোমার কি বলে যে একটা ভিত, ওটা তুমি ওখানে সিঁড়ি দিয়ে দিলে 3টা, দিস ইজ স্ট্রাটিফাই, স্ট্রাটিফাই করা। তো সুতরাং তোমার এই সোসাইটিতে যত লোকজন, একটা সোসাইটিতে যত লোকজন আছে মানুষরা, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকটি ভাগে ভাগ করা, এটিকেই বলে স্ট্রাটিফিকেশন। এখন কিসের ভিত্তিতে এই ভাগটা করা হয়? ওই একই আলোচনায় তোমার স্ট্রাটিফিকেশনের সাথে ইনইকুয়ালিটি আছে। এখন জেনারেলি যখন আমরা স্ট্রাটিফিকেশন বলি, বিভিন্ন ভিত্তিতে কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে উঁচু নিচু ভাগ করা, এটি হচ্ছে স্ট্রাটিফিকেশন। সমাজের মানুষদেরকে কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে উঁচু নিচু ভাগ করা, এটি হচ্ছে স্ট্রাটিফিকেশন। আর ইনইকুয়ালিটি হচ্ছে যে শুধুমাত্র যে ওখানে কারো কম আছে কারো বেশি আছে, সেটিকে আমরা মিন করি। সমাজের যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো কিছু লোক বেশি ভোগ করছে, কিছু লোক কম ভোগ করছে। এই যে বেশি এবং কম ভোগ করার যে আইডিয়াটা, সেটি যখন প্রকাশ করি ইউজুয়ালি আমরা তখন ইনইকুয়ালিটির কথা বলি। আর যখন আমরা সাধারণভাবে সমাজকে বিভিন্ন স্তরে ভাগ করি, সেটিকে আমরা বলি স্ট্রাটিফিকেশন। মূলত দুটি আইডিয়া খুব কাছাকাছি। এখন তোমাদের যেটা আছে সেটি হচ্ছে যে স্ট্রাটিফিকেশন টাইপস। সমাজবিজ্ঞান পড়ার সময় আমরা 4 ধরনের এই টাইপস এর কথা বলি, 4টা ধরনের কথা আমরা বলি, যে বিভিন্ন সময় ছিল হিস্ট্রিক্যালি অ্যান্ড নাও দিস টাইম। যে সেটা কি ধরনের আছে, যে একটা হচ্ছে যে তোমার একেবারে অনেক আগের সমাজে তোমার যে দাস সমাজ যেটাকে বলে, সেখানে ছিল কি, যে স্ট্রাটিফিকেশনটা কি রকম ছিল, 2 রকম, শুধুমাত্র 2টি স্ট্রেটা ছিল সেখানে, ঠিক আছে। যে সে একটি হচ্ছে কি, যে দাস মালিক, আর একটা হচ্ছে যে দাসেরা, সমাজের বেশিরভাগ মানুষ। অ্যারিস্টটল যখন ছিলেন তখন তোমার সমাজে কি, যে তোমার 70% লোকরা ছিল দাস অ্যারিস্টটলের দেশে, আর মাত্র এই যে 25-30% মানুষ ছিল তারা হচ্ছে যে সাধারণ নাগরিক। সাধারণ বলতে নাগরিক আর কি, তারা কিন্তু দাসদের সিটিজেনশিপই স্বীকার করতো না। তো যা হোক, তো সেটি হচ্ছে যে তোমার দাস সমাজ, যে বেশিরভাগ মানুষ ছিল দাস আর অল্প মানুষ ছিল দাস মালিক, সেটি হচ্ছে স্লাভারি, দাস সমাজ। তারপরে আমরা আরেকটা বলি যে স্টেট বা ফিউডাল সোসাইটি। ফিউডাল সোসাইটির যে স্ট্রাটিফিকেশন, সেটিকে বলে স্টেট সিস্টেম। স্টেট মনে রাখবা, নট স্টেট, স্টেট, ESTATE, স্টেট। আর একটা হচ্ছে স্টেট, যেটা আমরা রাষ্ট্র বলি, সে দুটো আলাদা। ওই স্টেট সিস্টেম, স্টেট মানে প্রপার্টি, ঠিক আছে, সম্পদ, সম্পত্তি, এই জমি জমার মালিক, এই সমস্ত, এটাকে বলে স্টেট বলে। তো এই যে স্টেট, এই স্টেট হচ্ছে ফিউডালিজমের যে সময়টা ইউরোপে, ওই সময়টাতে ছিল। সেখানে সমাজের 3টা স্তর ছিল, মনে রাখবে, সমাজের স্তর ছিল 3টা। সেই 3টা কি কি, একটি হচ্ছে যে যেটা মানে তোমার অভিজাত সম্প্রদায়, অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ক্লার্জি। ক্লার্জি মানে হচ্ছে ধর্মীয় নেতৃত্ব, ঠিক আছে, ধর্মীয় নেতারা বিভিন্ন ধরনের। ওইখানে এটা বুঝতে পারবে না, বাংলাদেশ দিয়ে তুমি এটা বোঝা যাবে না। তুমি মনে করো না যে বাংলাদেশের মৌলানা মৌলবীরা যেরকম সেরকম, নট লাইক দ্যাট, একদম এটার সাথে কোনো মিল নাই। ওদের মানে তাদের অনেক প্রপার্টি ছিল, ক্ষমতা ছিল, তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। তো সুতরাং সেটা ভিন্ন ব্যবস্থা। বাট গির্জার যারা পুরোহিত, তারাই সেটা, কিন্তু আমাদের দেশের মতো না, এটা মনে রাখতে হবে। আর এগুলো আরো অনেক বেশি পড়লে তোমরা জানতে পারবে যে আমাদের দেশের থেকে ওদের পার্থক্য কি ছিল। তো এটা মূলত ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য, যে ক্লার্জি, ধর্মীয় নেতৃত্ব। থার্ড হচ্ছে জেনারেল পিপল, অর্ডিনারি পিপল। তাদের ভাষায় তাদের দেশে এটাকে বলতো সার্ফ, মানে কৃষক, সোজা কথা, যে কৃষক। এই কৃষকরা আসলে কিন্তু প্রকৃত জমির মালিক ছিল না, জমির মালিক ছিল হচ্ছে তোমার রাজা, ওই যে তোমার লর্ড, যেটা যেটা যাদের কথা বললাম অভিজাত শ্রেণী, জমিদাররা, তারা ছিল জমির মালিক। আর কৃষকরা শুধু তাদের জমিতে চাষ করে ফসলের একটা অংশ তারা পেত, আর একটা অংশ
তারা ওই অভিজাত শ্রেণীর লর্ডদেরকে দিয়ে দিত আর কি, ফিউডাল লর্ড যারা ছিল তাদেরকে দিয়ে দিত। তো আর সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ ছিল বেশি, আর ওই দুটি ছিল অভিজাত, যে একটা হচ্ছে ক্লার্জি আর একটা হচ্ছে তোমার এই যে ফিউডাল লর্ড যারা, ঠিক আছে, এই দুইটা শ্রেণী। তো এই তিন, তাহলে একটা হলো স্লাভারি, স্লাভারিতে সমাজের শ্রেণী ছিল কয়টা, স্টেটা ছিল দুটা। আর ফিউডাল সোসাইটিতে স্টেট ব্যবস্থা, যেটা স্টেট সিস্টেম, স্টেট সিস্টেমের সমাজে ছিল তোমার তিনটা শ্রেণী, ক্লার্জি, তোমার কি বলে ফিউডাল লর্ডস, আর হচ্ছে সার্ফ কৃষক, অভিজাত শ্রেণী, ধর্মীয় নেতৃত্ব, আর হচ্ছে সাধারণ কৃষক। আর একটা হচ্ছে যেটা হচ্ছে যে অনলি ফিট ফর ইন্ডিয়ান সোসাইটি, এটি শুধুমাত্র ইন্ডিয়ান সোসাইটির ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হলো যে কাস্ট সিস্টেম, যেটাকে বলে আমাদের দেশে বলে বর্ণ প্রথা বা চতুর্বর্ণ প্রথা যেটাকে বলে। সেটি হচ্ছে কি, যে সমাজকে ধর্মীয় এবং জন্মগত পরিচয় এই দুইয়ের ভিত্তিতে, তাহলে তোমার যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার দাস ব্যবস্থা, ওখানে দাস মালিকানার ভিত্তিতে সমাজ বিভক্ত ছিল দুটি শ্রেণীতে, দুটি ভাগে। আর স্টেট সিস্টেমে, ফিউডাল সিস্টেমে সমাজ বিভক্ত ছিল তোমার তিনটি শ্রেণীতে। সে আর হচ্ছে যে তোমার এই যে ইন্ডিয়ান যেটা কাস্ট সিস্টেম, এখানে সমাজে তোমার চারটা শ্রেণী ছিল। চারটা কি কি? একটা হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে যে তোমার ক্ষত্রিয়, থার্ড ওয়ান হচ্ছে কি বৈশ্য, আর ফোর্থ ওয়ান হচ্ছে কি বলে শূদ্র। তাহলে উপরের দুইটা নিচের দুইটাকে নিয়ন্ত্রণ করতো। উপরের দুইটা কি, যে তোমার যে ব্রাহ্মণ এন্ড ক্ষত্রিয়, ব্রাহ্মণ এন্ড ক্ষত্রিয় এরা 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 হলো যে অভিজাত, এরা নিয়ন্ত্রণ করতো নিচের দুটো বৈশ্য এবং শূদ্র, এদেরকে নিচে। এবং তারা মনে করতো কি, যে এটা তাদের ধর্ম দ্বারা, ওই যে হিন্দু ধর্ম বা ব্রাহ্মণিক রিলিজিয়ান, যেটা ব্রাহ্মণিক রিলিজিয়ান দ্বারা এটা প্রতিষ্ঠিত, তারা ওইটা মনে করতো কি, যে ওই দুই শ্রেণী অর্থাৎ নিচের যে দুইটা বৈশ্য এন্ড শূদ্র, এরা তোমার উপরের যে দুইটা যে তোমার ব্রাহ্মণ এন্ড ক্ষত্রিয়, এদেরকে সেবা করবে, এদের তাদের জীবন এদের জন্যই নির্ধারিত, তাদের এক সমাজকে নিয়ন্ত্রণ করবে, ওদের তেমন কোনো এই বৈশ্য এন্ড শূদ্র এরা সমাজের উপরের দুটি শ্রেণীর জন্য উৎপাদন করবে এবং সেবা করবে, সকল ধরনের উৎপাদন এবং সেবা। সো এটা কি ডিটারমাইন বাই দ্য রিলিজিয়াস এক্সপ্লানেশন, ডিটারমাইন বাই দ্য ইনহেরিটেন্স রুল, ঠিক আছে, হেরিডিটি রুল, ঠিক আছে, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়। তো এটা নির্ধারিত ছিল তাহলে জন্মসূত্র এবং ধর্মীয় ব্যাখ্যার দ্বারা। এটা হচ্ছে যে ইন্ডিয়ান সিস্টেম, অনলি ফিট ফর ইন্ডিয়া, এটা শুধু ইন্ডিয়াতে চালু ছিল, পৃথিবীর আর কোনো দেশে চালু ছিল। আর লাস্ট ওয়ান যেটা ক্লাস সিস্টেম, এখন যেটা তোমার এই যে শিল্প সমাজ, যেটা এখনকার যে তোমার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আর ক্যাপিটালিস্ট সোসাইটি, এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আর ক্যাপিটালিস্ট সোসাইটিতে এইটা বিদ্যমান আছে, সেটি হচ্ছে যে তোমার এই কি বলে যে ক্লাস সিস্টেম। এখানে সমাজকে সাধারণত আমরা সে কি পরিমাণ তিনটা জিনিসের ভিত্তিতে মনে রাখবে, এইগুলো জিনিস আমি আগেই বলেছি যে নোট ডাউন করে রাখবে। এখানে সমাজকে তিনটা ভিত্তিতে ভাগ করা হয়, তিনটা জিনিস কি কি? এক হচ্ছে প্রপার্টি, তার কি পরিমাণ সম্পদ সম্পত্তি অর্থবিত্ত তার আছে। দুই হচ্ছে পাওয়ার, কি পরিমাণ ক্ষমতা সে ভোগ করে। তিন হচ্ছে প্রেস্টিজ অর স্ট্যাটাস, ঠিক আছে, সমাজে কি পরিমাণ সম্মান মর্যাদা সে পায়। এই তিনটা জিনিসের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় সমাজকে। উপরের দিকে যারা, তারা হচ্ছে টপ ক্লাস, হায়ার ক্লাস, ঠিক আছে, মাঝের দিকে যারা তারা মিডিল ক্লাস, নিচের দিকে যারা লোয়ার ক্লাস আর লেবারার ক্লাস। সাধারণত বিভিন্ন ধরনের শ্রমজীবী কাজ যারা করে তাদেরকে এই শ্রেণীতে ভাগ করা হয়। আর খুব উপরে না, আবার এই শ্রমজীবী কাজও করে না, দৈহিক শ্রম দিয়ে কাজ করে না, এই ধরনের সব লোকজনকে বলা হয় মিডল ক্লাস। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। তাহলে চার ধরনের আমরা পেলাম, একটা স্লাভারি দাস সমাজ, আর একটা হচ্ছে ফিউডাল সোসাইটিতে তিনটা শ্রেণী, আর একটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, সেখানে চারটা শ্রেণী, আর হচ্ছে যে তোমার এই মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেখানে হচ্ছে এভাবে সমাজকে স্তর বিন্যাসে সমাজ বিভক্ত থাকে, কিছু মানুষ এই এক এক স্তর হিসাবে পরিচিতি পায়। ওকে, দেন লেটস মুভ অন জেন্ডার ডিফারেন্স, ঠিক আছে, জেন্ডার স্ট্রাটিফিকেশন। এখন তোমরা জেনারেলি সমাজে এটা অনেক এখন কমেছে, কিন্তু আগে মানুষদেরকে ভাগ করা হতো কিভাবে? আমরা আগেই বলেছি স্ট্রাটিফিকেশন মানেই হচ্ছে যে সমাজকে বিভিন্নভাবে ভাগ করা, সে কি পরিমাণ সম্পদ ক্ষমতা ভোগ করে তার ভিত্তিতে। তো এই যে সম্পদ ক্ষমতা ভোগ করার ভিত্তিতে ভাগ করলে নারী পুরুষ এই যে পরিচিতিটা, এই পরিচিতিটাকেই বলে জেন্ডার, ঠিক আছে। এই জেন্ডারকে নির্ণয় করা হয় কি রোল এক্সপেকটেশন দিয়ে, অর্থাৎ কে ব্যক্তি, নারী কি করবে পুরুষ কি করবে, এই যে সে কি করবে তার কাছে সমাজের লোকরা আশা করে, এইটার নাম হচ্ছে যে
ওকে, নারী তাহলে ঘরে থাকবে, পুরুষ বাইরে কাজ করবে। এই যে রোল এক্সপেকটেশন, সে কি কাজ করবে এর উপর ভিত্তি করে নারী পুরুষকে ভাগ করা হয়। এবং ইউজুয়ালি সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে এই সমাজে নারী ক্ষমতা এবং সম্পদ কম ভোগ করে, পুরুষরা বেশি করে। তো সুতরাং এই যে পুরুষরা বেশি করে, নারীরা কম করে, এবং সেটা কিসের জন্য? তার এই নারী বা পুরুষ পরিচয়ের কারণে। সেজন্য এটাকে আমরা বলি জেন্ডার, এবং এটাকে বলে এই যে পার্থক্য বা কম বেশি করা। কেউ তাহলে সাধারণত এর দ্বারা যে কম পাচ্ছে সেটা নারীরা। দিস ইজ জেন্ডার ডিসক্রিমিনেশন। এখন এই জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ জেন্ডারের উপর ভিত্তি করে নারীদেরকে সমাজে, এখন তোমাকে যদি বলা হয় যে সে ঘরে থাকবে, তাহলে তুমি তো রাজনীতি করতে পারছো না। তোমাকে যদি বলা হয় যে তুমি তো যুদ্ধে যেতে পারছো না, আর যুদ্ধে না গেলে তুমি তো আর্মি অফিসার হতে পারবে না। তো তুমি এই ধরনের এই যে রোল, তার কাজ কি, সেই কাজটাকে যখন আলাদা করে দেওয়া হয়, যে ঠিক আছে তো নারীরা রান্না করবে আর পুরুষরা তোমার মাঠে কাজ করবে, অথবা তোমার এই যখন নারী এবং পুরুষের এই রোলটাকে, তার ভূমিকাকে সমাজে ভাগ করে দেওয়া, এটার নামই হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। আর জেন্ডার আইডেন্টিটি থেকে জেন্ডার ডিসক্রিমিনেশন আসে। তো এই জেন্ডার ডিসক্রিমিনেশন কিভাবে আসে এবং এভাবে এটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়, এইটা নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে। সেটিকে বলে ফেমিনিজম, ফেমিনিস্ট থিওরি। মনে রাখবে কথাটা, ফেমিনিজম, ফেমিনিস্ট থিওরি, নারীবাদী তত্ত্ব। এখন অনেকভাবে এটা ব্যাখ্যা দিয়েছে, খুব ছোট ছোট করে আমি খালি একটু বলে দিচ্ছি। কেউ বলে কি যে তোমার লিবারেল ফেমিনিজম, কেউ বলে রেডিক্যাল ফেমিনিজম, কেউ বলে কি ইকো ফেমিনিজম, কেউ বলে কি যে অ্যানার্কিস্ট ফেমিনিজম, কেউ বলে পোস্ট মডার্ন ফেমিনিজম। এই ছোট ছোট করে পোস্ট মডার্ন মানে হচ্ছে তারা বলে যে এই জেন্ডার ডিফারেন্সটা ইজ সোশ্যাল রিলেশনশিপ। খুব ভালো করে মনে রাখবে, একটা সামাজিক সম্পর্ক, এবং ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। এইটা চেঞ্জিং, কাজেই তোমার এই যে এটা সবসময় মানুষরা দাবি দেওয়া আন্দোলনের মধ্য দিয়ে নারীর অধিকার আদায় করে তাদের সমান, তাদের যে ডিউ, সমান আমি বলছি না, আমি বলতে এটা মানে আমি ওটা এড়িয়ে যাচ্ছি, যে ডিউ, তার যেটা প্রাপ্য, সেই প্রাপ্য মর্যাদা এবং অধিকার তাকে আদায় করতে হবে করে নিয়ে, সেই প্রক্রিয়াটা পোস্ট মডার্ন থিওরির কথা হচ্ছে যে এটা চেঞ্জিং, এবং সেই চেঞ্জিং প্রক্রিয়ার মধ্য দিয়েই পার্থক্যটা তৈরি হয়। সুতরাং এটা ওই কাজ করার মধ্য দিয়ে তোমার সেটা আদায় করে নিতে হবে, তাদের রাইটস। লিবারেল ফেমিনিজমের মূল কথা হচ্ছে যে আসলে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই পার্থক্যগুলো করা হয়েছে, ইউ শুড কনসিডার অল হিউম্যান বিং অ্যাজ হিউম্যান, নট উইমেন অর মেন, ফিমেল অর মেল। এইভাবে চিন্তা না করে প্রত্যেককে মানুষ হিসেবে চিন্তা করো, এবং যেই সব ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে আছে সেই সব ক্ষেত্র থেকে তাদেরকে এগিয়ে নিয়ে আসো, তাহলেই তোমার মানুষের মধ্যে তাদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কাজেই নারী এবং পুরুষকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। দিস ইজ দ্য মেইন থিম অফ লিবারাল ফেমিনিজম। এখন হচ্ছে যে রেডিক্যাল ফেমিনিজম যেটা আছে, এটার মূল কথা হচ্ছে যে এই যে নারী পুরুষের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা শুরু হয় ম্যারিজ এন্ড ফ্যামিলি থেকে, বিয়ের মধ্য দিয়ে এবং পরিবার গঠনের মধ্য দিয়ে। কাজেই এই বিয়ে এবং পরিবার ব্যবস্থাটা যদি সমাজ থেকে তুলে দেওয়া যায়, তাহলে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা হলো তাদের কথা। কাজেই তাদের আন্দোলন হচ্ছে ওইখানে, যে সমাজের প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ এই যে ফ্যামিলি, ম্যারেজ, স্টেট, এইসব জায়গাতে কাজ করে এইগুলা সমাজ থেকে এইসব এই প্রতিষ্ঠানগুলোকে তুলে দিতে হবে, ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তাহলেই তোমার এই নারী পুরুষের যে পার্থক্য সেটি আর সমাজে থাকবে না। আরেকটা আছে হচ্ছে যে তোমার ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজমের কথা হলো যে মূল কথা হলো নারীকে এখানে তোমার এই কি বলা হয় যে যে নেচার, আমাদের যে আর্থ, এই আর্থের সঙ্গে তুলনা করা হয়, আমাদের এই পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়, যে আমাদের যে নেচার, আমাদের এই প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতির সঙ্গে তুলনা করা হয় কিভাবে? প্রকৃতি, নেচার নার্চারস আস, তাই না? নেচার নার্চারস আস, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে লালন করে। কিন্তু প্রকৃতি আমাদের লালন করে মানে প্রকৃতিকে কিন্তু আমরা দখল করি, আমরা প্রকৃতিতে নানা রকম অত্যাচার করি, খারাপ করি, নদী দূষণ, হ্যান ত্যান, এটা সেটা নষ্ট করি, বাগান নষ্ট করি, এটা সেটা। মানে প্রকৃতির যত ভালো দিক আছে মানুষরা সেটাকে, যদিও প্রকৃতি মানুষকে লালন, মানুষ কিন্তু ধ্বংস করে। অনুরূপভাবে নারীর আর একটা কি, যে প্রকৃতি হচ্ছে জন্ম দেয়। প্রকৃতি কি জন্ম দেয়? ফসল, গাছপালা, এভরিথিং, রিসোর্সেস, মানুষের জন্য যা যা দরকার। তো এখন রিসোর্সেস, মানুষ সেই রিসোর্স দখল করার জন্য প্রকৃতিকে
তোমার নানাভাবে মিসহ্যান্ডেল করে। এখন নারীর অনুরূপভাবে নারী কিন্তু মানুষের জন্ম দেয়, কিন্তু আবার সেই নারীকে মানুষ কি করে, এক্সপ্লয়েট করে সমাজের মধ্যে। তো তারা এই জন্য বলছে যে এই নারীর এই যে জন্মদানের যে ভূমিকা, সেটাকে মানে ফেয়ার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্মদানের জন্য তাকে বাধ্য করা যাবে না পিছিয়ে থাকতে। দিস ইজ ইকোফেমিনিজম। এনার্কিস্ট সোজা কথা, এনার্কিস্টের মূল কথা হচ্ছে যে এইসব একদম পুরুষদেরকে বাদ দিয়ে দিতে হবে সব সমাজ থেকে। ওরা বলে যে এই সব সমাজে যা কিছু প্রতিষ্ঠান আছে, শৃঙ্খলা আছে, অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন, এভরিথিং এভরিথিং ইম্পোজড বাই ফিমেল মেম্বার্স অফ সোসাইটি মেইন, ঠিক আছে, যে পুরুষরা এগুলো সব করেছে তাদের সুবিধার জন্য, কাজে এগুলো সব ধ্বংস করে দিলেই কেবলমাত্র নারীর মুক্তি। দিস কাইন্ড অফ থিওরি অর এক্সপ্লেনেশন কল এনার্কিস্ট ফেমিনিজম। ওকে, আর এখানে যে তথ্য আছে যে দুটা মূলত, ফাংশনালিজম এন্ড মার্কসিজম। যে তোমার ফাংশনালিজমের কথা হলো যে তোমার ওই যে লিবারালিজমের কাছাকাছি, ঠিক আছে, আর মার্কসিজম হচ্ছে যে মার্কসিস্টরা অনেকটা তোমার ওই রেডিক্যাল ফেমিনিস্টদের যে কথা সেরকম তাদের বক্তব্য। নাও এজ ডিফারেন্সের মূল টার্গেটটা হচ্ছে যে তোমার জারন্টোলজি নামে এখন একটা তোমার একটা সায়েন্স আছে। এটা মানে কি বলা যায় যে বয়স বিজ্ঞান বা বার্ধক্য বিজ্ঞান, এভাবে বলা যায় যে জারন্টোলজি। এখানে মূলত এটা আলোচনা করা হয়। এখানে মূল কথা হচ্ছে যে বয়সের কারণে মানুষ কিন্তু তোমার এই কি বলে যে ডিসক্রিমিনেশন, বঞ্চনার শিকার হয়। এই যে আমরা আলোচনা করছি যে তোমার পার্থক্য, তাই না, যে স্ট্রাটিফিকেশন। এখন বয়স একটু বেড়ে গেলেই তখন অন্যরা আর গুরুত্ব দেয় না। যারা সমাজে তার ভূমিকা রাখার ক্ষমতা কমে আসে, সীমিত হয়ে আসে, তখনই মানুষরা মনে করে যে, এবং তুমি দেখবে যে যত মানুষ বৃদ্ধ হয় তত বেশি তারা বঞ্চনার শিকার হয়। তো এই যে বয়সের ভিত্তিতে যে পার্থক্য, এটাকে বলে যে এজ ডিফারেন্স, এজ ডিসক্রিমিনেশন। এখন এই এজ ডিসক্রিমিনেশন কিভাবে সমাজ থেকে দূর করা যায়, এটি দূর করার জন্য তোমরা চিন্তা করবে এবং কিছু সুপারিশ প্রণয়ন করবে যে কিভাবে। নানাভাবে এখন তোমার বলা হচ্ছে যে তাদের সুস্বাস্থ্য, তাদের অধিকার, তাদের মূল কথা হলো তাদেরকে ইনভলভমেন্ট, তার যে ফিজিক্যাল কন্ডিশন, তার যে সোশ্যাল কন্ডিশন অনুযায়ী তার যদি ইনভলভমেন্ট বাড়ে সমাজের মধ্যে, তাহলে তোমার এই ডিসক্রিমিনেশনটা অনেক কমবে। এবং এছাড়াও কল্যাণমূলক কাজ বৃদ্ধির মধ্য দিয়ে এটা কমাতে হবে। কাজেই তোমরা এগুলা নিয়ে সুপারিশ তুমি চিন্তা করবে যে এই যে বয়স হলেই বৃদ্ধ মানুষেরা সমাজে তোমার ওই যে সম্রাট সেই বাহাদুর শাহ জাফরের একটা কথা আছে না, যে তোমার একটা কবিতা আছে, সে কবিতার মূল কথা হচ্ছে যে আমার জন্য কেঁদো না। হ্যাঁ, উনি বলছে যে কবরে শুয়ে, সে কল্পনায় বলেছে আর কি, সে যখন যে সে কবরে শুয়ে আছে আর তার কবর কেউ দেখতে আসছে, জিয়ারত করতে আসছে, তো তখন সে তাদের উদ্দেশ্যে বলছে যে ডোন্ট ক্রাই ফর মি, হোয়ার হোয়ার টুডে আই অ্যাম ইউ উইল বি টুমোরো হেয়ার, অ্যান্ড হোয়ার টুডে ইউ ওয়ার আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে। যে তুমি যেখানে আছো কালকে আমি ওখানে ছিলাম, আর আজ আমি যেখানে আছি আগামীকাল তুমি সেইখানে আসবে। তো মূল কথাটা কাজেই কাউকেই সমাজের মধ্যে ইগনোর করা উচিত না। ওইসব আজকে সমাজে আমরা যত কিছু ভোগ করছি, যত তোমার এই সৌন্দর্য, এই সুযোগ সুবিধা, এই বিজ্ঞান, এই কলা, এই যত কিছু, এভরিথিং এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই আওয়ার ফোরফাদার্স, তাই না, যে আমাদের পূর্বপুরুষের। কাজেই কোনোভাবেই তাদের সর্বোচ্চ সম্মান তাদের সমাজে প্রাপ্তি, এবং যে কোনোভাবেই তারা যেন কোনো ডিসক্রিমিনেশনের শিকার না হয়, সেটি কিন্তু নিশ্চিত করার দায়িত্ব আমরা যারা আজকের যে প্রেজেন্ট জেনারেশন তাদের দায়িত্ব। নাও 10th চ্যাপ্টার কি আছে তোমাদের? 10th চ্যাপ্টার ডেভিয়েন্স এন্ড ক্রাইম। ডেভিয়েন্স মানে কি? ডেভিয়েশন মানে হচ্ছে যে যেই জিনিসটা যেখানে থাকার কথা ছিল সেখানে না থেকে সরে যাও, এবং তোমার কি বলা যায় যে অন্যায়ভাবে সরে যাওয়া। হ্যাঁ, তো সেটার নাম হচ্ছে ডেভিয়েশন। তার মানে মানুষের যেই আচরণ মানুষরা করা উচিত, সবাই আশা করে, সেরকম আচরণ না করে অন্যরকম করলে সেটাকে বলে কি? ডেভিয়েন্ট বিহেভিয়ার। ঠিক আছে, আর ডেভিয়েন্ট বিহেভিয়ার in the course of time it's become crime, maybe potentially become crime. Okay, যে every deviation potential
ক্রাইম ইন ফিউচার। সো এইখানে তোমাকে একটা এটা যে তোমার এই সমাজের লোকরা সবাই যেরকম করে তার সেরকম না করে অন্যরকম করার নামই হচ্ছে ডেভিয়েন্স। আর এই ডেভিয়েন্সটা তোমার যেই সকল ডেভিয়েন্ট বিহেভিয়ার তোমার পানিশেবল বাই ল, সেইগুলাকে বলা হয় ক্রাইম। এই দুটো জিনিস মনে রাখবে যে এভরি ক্রাইম ইজ deviant behavior, but not every deviant behavior crime as legal system as definition of law. আইনের সংজ্ঞা দ্বারা সকল ইয়ে কিন্তু তোমার এই ক্রাইম কিন্তু সকল ডেভিয়েন্স কিন্তু ক্রাইম না। এটা নিয়ে আমাদের আবার অনেক তত্ত্ব আছে, এগুলা অনেক পরে পড়বা তোমরা যদি কেউ হায়ার এডুকেশন এগুলা করো, এবং সেগুলো খুব মজার, তোমার খুব ভালো লাগবে। এবং আমাদের কিছু সমাজবিজ্ঞানী বলেছেন নট অল কাইন্ড অফ ডেভিয়েশন ইজ নট ব্যাড। কারণ তোমরা অনেক বাচ্চার মধ্যে দেখবা যে তারা তাদের ওই খেলনা টেলনা কিনে দিলে সব ওই যে ভেঙে ভেঙে দেখে যে এর মধ্যে কি আছে কোথা থেকে, বিশেষ করে যে ইলেকট্রনিক্স যে সমস্ত তোমার এইসব আছে, ওরা ভেঙে ভেঙে দেখে যে কিভাবে চলে, কিভাবে একটা এরোপ্লেন উড়ে যায়, খেলনা এরোপ্লেন ইত্যাদি ইত্যাদি। তো বলা হয় যে এই সব বাচ্চারা ফিউচারে তোমার ইঞ্জিনিয়ার হবে, বড় ইঞ্জিনিয়ার, বড় তোমার ইনভেন্টর এইসব হবে, সায়েন্টিস্ট হবে আশা করা যায়। কারণ হচ্ছে যে যাদের অতিমাত্রায় তোমার কৌতূহল তারা, কাজেই এইগুলাও ডেভিয়েন্স, কিন্তু ওই যে ও ভেঙে দেখতে চায় ওটাও ডেভিয়েন্স। কিন্তু আমাদের আর কে মার্টন একজন থিওরি, তিনি বলেছে যে বরং এটা সমাজে একটা আবিষ্কারের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে, এবং এগুলাই সায়েন্টিফিক যে সমস্ত ইনভেনশন আছে তার গোড়ার কথা হচ্ছে এই ধরনের ডেভিয়েশন। কাজেই নট অল ডেভিয়েশন ইজ ব্যাড অর মেবি পটেনশিয়ালি বিকাম ক্রাইম, এটা কিন্তু না। তারা এটা বলে যে এটা যে সবসময় যে খারাপ কিছু তা না, বরং বাচ্চাদের এই অতি কৌতূহল সেটি একসময় তোমার আবিষ্কারে পরিণত হয়, বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে ধাবিত হয়। কাজে সবগুলা খারাপ না, কিছু কিছু খারাপ হতে পারে। সো এটা হচ্ছে ডেফিনেশন বললাম যে কনফর্মিটি মানে কি, যে তোমার ওইভাবে অনুরূপ আচরণ করা যেভাবে সমাজের মধ্যে প্রচলিত আছে। আর ডিসকনফর্মিটি হচ্ছে যে ওর অন্যরূপ করা, ভিন্ন রূপ করা, এগেইনস্ট। কাজে সমাজে যে তোমার এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ার যেগুলাকে, এগুলা হচ্ছে যে আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত, লোকরা চায় না। তোমার রিলেটিভলি তোমার কি বলে যে এগেইনস্ট সলিডারিটি, ইন্ডিগ্রিটি, মানে সমাজের যে এখন তোমার সমাজের মধ্যে একটা সমাজে তোমার ধরো যে প্রচুর নির্যাতন আছে, সেখানে তোমার রাষ্ট্র জনগণের উপর নির্যাতন করে, সেখানে তো তোমার যদি যুবক তরুণরা প্রতিবাদ করে সেখানে বিশৃঙ্খলা হবে, ডেভিয়েশন হবে। কিন্তু কথা হলো যে এই প্রতিবাদের মধ্য দিয়েই তো নতুন তোমার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র হবে। কাজেই তোমার ডেভিয়েশন সবসময় খারাপ না, বাট যে ইউজুয়ালি এটাকে মানুষরা গ্রহণ করে না। ঠিক আছে, যে প্রচলিত রীতিনীতির বিরোধী আচরণগুলোটাই হচ্ছে যে ডেভিয়েন্স। কি জন্য হয়? নানা কারণে হতে পারে। তোমার যে বায়োলজিক্যাল কিছু কারণ থাকতে পারে, সাইকোলজিক্যাল, পার্সোনাল, কালচারাল, তোমার আনফ্রেন্ডলি সোশ্যাল কন্ডিশন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কারণে হতে পারে। ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেই সব বাড়িতে তোমার ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে, ওই বাড়ির তোমার বাচ্চারা তোমার যে তোমার আনএক্সপেক্টেড বিহেভিয়ার, এটা কিন্তু ন্যাচারাল। অনেক সময় আমরা স্কুলে দেখি অনেক বাচ্চা কি ঠিক মতো কথা বলতে পারে না, মানে কি যে ওর বাচ্চা ওর বাবা মা মারধর করতে বেশি, এই কারণে ওই যে ক্লাসে এসে আর ঠিকঠাক মতো কথাটা তো বলতে পারে না। তারপরে এইগুলা তো, সুতরাং তোমার এসব থেকেও হয় যে তোমার এই ডেভিয়েন্ট বিহেভিয়ার মানুষরা করে। এই সংক্রান্ত যেসব থিওরি আছে, যে অ্যানোমি থিওরির মূল কথা হলো যে সমাজের মধ্যে যদি মানুষ বিশৃঙ্খলা বেড়ে যায় তাহলে মানুষের মধ্যে ডেভিয়েন্ট বিহেভিয়ার বেড়ে যায়। ফাংশনাল, যেটা মার্টনের কথা আগেই বললাম, যে সব ডেভিয়েন্ট বিহেভিয়ারই যে খারাপ তা না, কিছু ভালো কিছু খারাপ হতে পারে। আর কনফ্লিক্ট থিওরি যেটা, সেটি হচ্ছে মার্কসিস্ট থিওরি। তারা বলে যে ডেভিয়েন্ট বিহেভিয়ারের মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে ডিসক্রিমিনেশন। ওই যে কিছু লোকজন সম্পদ দখল করে রাখে আর অনেক মানুষ যখন পায় না, তখন তাদের মধ্যে নানা রকম আইন ভাঙার বা প্রচলিত রীতিনীতি ভেঙে অন্যরকম করার প্রবণতা বৃদ্ধি পায়। এটিকে তারা বলেছে মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে বঞ্চনা থাকা, বৈষম্য থাকা। ঠিক আছে, নাও লেটস মুভ অন ক্রাইম। তাহলে আমি আগেই বলেছি যে ক্রাইম কোনটা, ডেভিয়েন্ট বিহেভিয়ারই যখন আইন দ্বারা নিষিদ্ধ সেটি হয়। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন তোমার এই যে তুমি স্মোকিং, যে তুমি স্মোকিং ইন পাবলিক প্লেস ইন ফ্রন্ট অফ পিপল, এটা কোনো তোমার কোনো অপরাধ ছিল না, বরং কিন্তু লোকরা নিন্দা করতো। যে মুরব্বীদের সামনে, শিক্ষকদের সামনে, বড় ভাইয়ের সামনে কেউ যদি বিড়ি সিগারেট খেত, সেটা লোকরা খারাপ বলতো। কিন্তু তোমার এখন যেটা হয়েছে, যে এখন বলেছে কি, যে তুমি ওই যে এডুকেশনাল ইনস্টিটিউশন, তোমার পাবলিক প্লেস, আই মিন স্টেশন, বাস স্টেশন, তারপরে তোমার এই ধরনের যেসব জায়গা, সেই সব জায়গায় যদি তুমি খাও, এটা তোমার নির্দিষ্ট জরিমানা আছে। দিস ইজ পানিশমেন্ট। যেখানে আইন দ্বারা পানিশমেন্ট নির্ধারিত যেই কাজের জন্য, সেগুলাই হচ্ছে
সেগুলা মানে করলে পানিশমেন্ট আছে, সেগুলাই হচ্ছে ক্রাইম। কজেস অফ ক্রাইম, যে কিছু কিছু আমরা বলি, অনেক তত্ত্ব আমাদের আছে যে তোমার যে এটা জিওগ্রাফিক্যাল হতে পারে, যে কোনো কোনো বিশেষ এলাকায় মানুষের মধ্যে প্রবণ একটু ক্রাইম প্রন এরিয়া থাকতে পারে। ইকোনমিক তো আছেই, যেটা আগেই বললাম যে কি, যে মানুষের যদি কাজ না থাকে, বেকারি বেড়ে যায়, তোমার বেরোজগারি বেড়ে যায়, তাহলে তোমার এই ইকোনমিক এগুলো হয়। সোশ্যাল, যে তোমার এই যে খারাপ অবস্থা, কিছু লোক ভালো, কিছু নিন্দা, গালিগালাজ, ঝগড়া, মারামারি এইসব যদি থাকে, সেখানে ক্রাইম রেট বেড়ে যেতে পারে। সোশ্যাল সামাজিক বঞ্চনা, ওভারঅল তোমার সামাজিক বঞ্চনা থাকলে সেখানে তোমার এগুলা কারণ। এখন তুমি কথা হলো যে প্রিভেনশন অফ ডেভিয়েন্স, আসলে প্রিভেনশন অফ ডেভিয়েন্স এবং প্রিভেনশন অফ ক্রাইম দুটার জন্য একই ধরনের পদক্ষেপ নিতে হবে। যে ওটা ঠেকানোর জন্য, রোধ করার জন্য কি করবে তুমি, ঠেকানোর জন্য ওটাকে প্রতিকার কি কি, যে তোমার যে এক্সারসাইজিং গুড সোশ্যাল ভ্যালুস, যেসব ভালো মূল্যবোধগুলো আছে, যে আমরা আগে তোমার অনেক কিছু, যে বয়স্ক লোকদেরকে সম্মান করা, এর জন্য সমাজে অনেক ধরনের অপরাধ টপরাধ হতো না, ঠিক আছে? এখন এগুলো সম্মান টম্মান কমে গেছে সব জায়গায়। অনেক বাচ্চা ছেলে পেলে তোমার 12, 14, 15 বছরে অনেক তোমার একটা হাইনেস ক্রাইম, মানে খুব খারাপ ধরনের অপরাধ করছে। এগুলো আসলে এগুলো কমে যাওয়ার কারণে। তো সুতরাং এই ভ্যালুগুলোর চর্চা বাড়াতে হবে। ফ্যামিলি বন্ডিং, যে ফ্যামিলির সদস্য যারা বাবা মা ভাই বোন তোমার এই সমস্ত সন্তান, তাদের মধ্যে খুব চমৎকার একটা যে কনজিনিয়াল অ্যাটমসফিয়ার, যে চমৎকার সম্পর্ক থাকতে হবে। সোশ্যাল সিকিউরিটি বাড়াতে হবে। সোশ্যাল সিকিউরিটি মানে কি, যে কেউ কাজ পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না, এইগুলো হলো যে ইনসিকিউরিটি। তো তোমার তার ভালো থাকার জায়গা নেই, মোটামুটি আর কি। তো এই সমস্ত হলো ইনসিকিউরিটি। কাজে এইগুলোকে নিশ্চিত করতে পারে সমাজের প্রতিষ্ঠানগুলো, তোমাদের রাষ্ট্র, এরা সমাজের মধ্যে ভালো এক্সাম্পল তৈরি করতে হবে। যে আজকে আমরা বলি যে আমাদের সমাজের যে ক্রাইসিস, যে মানুষরা গুড এক্সাম্পল দেখতে পাচ্ছেন। তুমি এই যে লুটপাট, এই যে সম্পদ পাচার, এই যে দুর্নীতি, এই যে তোমার ক্রাইম, এই যে অপরাধ, এই সমস্ত মূল কারণ হচ্ছে যে তোমার রোল মডেল পাচ্ছে না মানুষ। যে কাউকে একজনকে দেখে, যে সে একজন অনেক বড় অনেক ক্ষমতাবান মানুষ, কিন্তু খুব সাধারণ জীবন যাপন করে, কোনো অপরাধ করে না, চুরিধারি করে না, এই ধরনের লোকের সংখ্যা খুব কম। যদি এরকম দেখতে পেত যে সে অনেক বড় জায়গায় আছে কিন্তু অনেক সাধারণ জীবন যাপন করে, চুরি টুরি করে না, তোমার মানুষের সম্পদ নষ্ট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তোমার সমাজের প্রচলিত রীতি ধ্বংস করে না, এই সমস্ত তোমার, তাহলে বাচ্চারা শিখতো, উদ্বুদ্ধ হতো। কিন্তু আমাদের এখানে এক্সাম্পলটা কম। আর তোমার উন্নত সমাজে এইসব এক্সাম্পল অনেক। তোমার ওই যে তোমার যে বিল গেটস, সে কত টাকা, তার যে ওই যে বিল গেটস, যে 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 তোমার মিলিন্ডা গেটস ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনে তোমার সে শত শত কোটি ডলার দান করে, তারা মানুষের জন্য কাজ করে। স্বাস্থ্যের যে এই যে তোমার এই যে ভ্যাকসিন, ভ্যাকসিন বানানোর জন্য তারা কোটি কোটি ডলার ব্যয় করেছে, যে মানুষকে যাতে, গরিব মানুষরা যাতে ভ্যাকসিন পেতে পারে। সো তোমার এগুলো হচ্ছে যে রোল মডেল, এগুলা হলে মানুষরা উদ্বুদ্ধ হয়। তোমার মানুষের পার্সোনাল লাইফকে সম্মান করা, মানুষের পার্সোনাল যে তোমার সেক্রেসি, যে প্রত্যেকেরই নিজস্ব একটা প্রাইভেসি আছে, এই প্রাইভেট লাইফকে সম্মান করতে হবে। তোমার মানুষের অন্যের প্রপার্টি, অন্যের সম্মানকে মর্যাদা দিতে হবে। এইগুলা যদি দেওয়া আমরা বাচ্চাদেরকে শেখাই, তাহলে সমাজ থেকে এই যে ডেভিয়েন্স বিহেভিয়ার, এইটা কমানো, এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রিভেনশন অফ ক্রাইমের জন্য এগুলো সবই প্রযোজ্য। আরো কিছু তোমার করতে হবে, যে ডেমোক্রেটিক ভ্যালু সমাজের মধ্যে, যে প্রত্যেকেরই বলার অধিকার আছে, প্রত্যেকে তার নিজের সরকার পছন্দ করার অধিকার আছে, সেগুলো চর্চা থাকতে হবে। মুখে বই পুস্তকে থাকলে চলবে না, তোমার চর্চায় থাকতে হবে। আমি এটা বিশ্বাস করতে হবে, আমার আচরণের মধ্যে থাকতে হবে, যে আমি যেমন আমারটা চাই, অন্যেরটাকেও আমি সম্মান করি। দিস ইজ ডেমোক্রেটিক ভ্যালু। যে আমার সরকার আমি পছন্দ করে নেব, আমার 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 শাসক আমি পছন্দ করে নেব, বাছাই করে নেব। এই বাছাই করার এইগুলা যদি থাকে, তাহলে তোমার এই সমাজে অপরাধ কম থাকে। ইকোনমিক ডেভেলপমেন্ট, মানুষের যদি অভাব অভিযোগ থাকে, তোমার এই তোমার এই যে নানা ধরনের ডিসক্রিমিনেশন থাকে, সে যদি তার অধিকার না পায়, চাকরি না পায়, অপরাধ বেড়ে যেতে পারে। সুতরাং এগুলা নিশ্চিত করতে হবে। রেসপেক্ট ফর ইকুয়ালিটি বিফোর ল, আইনের সামনে তোমার সমতা, যে আইনের কাছে গেলে সবাই সমান আচরণ পায়। একজন তোমার একজন আর একজনকে মারলো, সে পুলিশের কাছে গেল, থানায় গেল, কোর্টে গেল, সেখানে গিয়ে সে যদি বিচার পায় ডিউলি, যেরকম আইন আছে, আইনে যেভাবে আছে, যদি পায়, প্রতিকার পায়, তাহলে তার আইনের উপর শ্রদ্ধা বাড়বে, অপরাধের দিকে যাবে না। আর যদি তা না পায়, পুলিশের সাহায্য সে না পায়, কোর্টে গিয়ে সাহায্য না পায়, বরং যে অন্যায় করলো সেই দেখা যাচ্ছে যে পুলিশের কাছে সে তোমার নানাভাবে সুবিধা পাচ্ছে, কোর্টে গিয়ে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে, তখন কি ওর মধ্যে এই ইচ্ছা জাগবে যে তাহলে আইন ভেঙে কিভাবে ওর
সে কি করবে, একদিন লুকিয়ে থাকবে, লুকিয়ে থেকে তারপরে ওকে মারবে পিছন থেকে এসে, এটা আরেকটা ক্রাইম। সে যে মার খেলো সেটা একটা ক্রাইম, আবার লুকিয়ে থেকে পিছন থেকে আরেকটা ক্রাইম। সো এই যে এইভাবে ইট ইজ চেইন অফ ক্রাইম, ঠিক আছে। আর চেইন অফ ক্রাইম তৈরি হয় কখন, যখন সমাজে আইনের শাসন না থাকে। পুলিশিং সিস্টেম মানে পুলিশ, এটা তো আইন প্রয়োগ করার জন্য রাষ্ট্রের, এটাকে তোমার ঠিক করতে হবে, এটা আইন অনুযায়ী চালাতে হবে, কারো ইচ্ছা মতো চালালে হবে না, কারো সুবিধা মতো চালালে হবে না। আমি আমার জন্য সুবিধা আছে আমি ব্যবহার করলাম আর ওর কাজ করতে দিলাম না পুলিশ, এইটা হলে হবে না। তোমার পুলিশ যেন আইন অনুযায়ী আচরণ করতে পারে, সবার সঙ্গে সমত, সেটা নিশ্চিত। মাস মিডিয়া, মিডিয়ার এখানে রোল আছে। একজন তোমার অন্যায় করলো, ওই যে একটা মেয়ে যে মুনিয়া আত্মহত্যা করলো, সে এখন তাকে আত্মহত্যা করতে যে বাধ্য করেছে সে ধনী লোক। এখন এই বলে তার তার পরিবার যদি বিচার না পায়, তাহলে তোমার এখানে আর মাস মিডিয়া এটা নিয়ে কথা বলছে না, কারণ ওরা অনেক ধনী, ওদেরই অনেক মিডিয়া আছে, টেলিভিশন আছে, পত্রিকা আছে, হ্যান ত্যান। যদি ওই মেয়ের পরিবার বিচার না পায়, তাহলে তোমার তো এখানে মাস মিডিয়ার রোলটা হচ্ছে যে এগেইনস্ট দ্য পিপল রাইটস। তো এটা থেকে মানুষের তো আস্থা চলে যাবে, কাজে মাস মিডিয়াকে রোল প্লে করতে হবে, মানুষ যেন ইকুয়াল রাইটস পায়। তারপরে কি সোশ্যাল সিকিউরিটি, আগেই বলেছি, রিক্রিয়েশন, মানুষের জন্য উপযুক্ত আনন্দ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে ইত্যাদি। এইগুলা করলে কি হয় যে তোমার এই মানুষের আইনের প্রতি শ্রদ্ধা জন্মে, তখন তোমার সমাজের মধ্যে এই কি বলে ক্রাইম নিয়ন্ত্রণ করা সহজ হয়। নাও লেটস মুভ অন। আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে কি, যে তোমার সোশ্যাল চেঞ্জ। বেসিক আইডিয়াটা তোমরা মনে রাখবে যে সোশ্যাল চেঞ্জের সোশ্যাল চেঞ্জ কি। অনেক সময় আমরা যখন ছাত্রদের জিজ্ঞেস করি যে সোশ্যাল চেঞ্জ, বই টই পড়েছে অনেক কিছু করে, তারপরে বলে যে সমাজে সার্বিক পরিবর্তনই হলো। নট লাইক দ্যাট, যে সার্বিক পরিবর্তন বলে কিছু নেই। তুমি বলবে যে সোশ্যাল চেঞ্জ মিনস চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার, social change means change in social institutions, social change means change in values and behavior, ঠিক আছে। এইগুলা ভ্যালুস এন্ড বিলিফস, এইগুলা হচ্ছে যে তোমার সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে। এইটা মনে রাখবে, এটা যেন কখনই ভুল না। মানুষের যে বিশ্বাস, মূল্যবোধ, আচরণ, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, এটার মধ্যে পরিবর্তনই হচ্ছে সোশ্যাল চেঞ্জ। মেইন ক্যারেক্টারিস্টিক্স, যে ইউজুয়ালি সোশ্যাল চেঞ্জটা কি ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি যে একই রকম আর কি, সর্বজনীন আমরা যেটাকে বলি। কম্প্রিহেন্সিভ, যে সমাজের একদিকের পরিবর্তন অন্য দিকের, যে তোমার ওভারঅল সব দিকে পরিবর্তন এসে। চেঞ্জ ইন স্ট্রাকচার, আমি আগেই বলেছি যে, আর এখানে মূলত স্ট্রাকচার যখন আমরা বলি তখন মনে রাখবা যে সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালুজ, এই সমস্ত জিনিস, মোরালিটি, দিস ইজ সোশ্যাল স্ট্রাকচার। ইন্টারেকশনাল অ্যান্ড রিলেটেড টু রিলেশনশিপ, ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশন প্রক্রিয়া। এখন তুমি তোমার একজন টিচারের সঙ্গে যেভাবে কথা বলো, আর আজ থেকে 50 বছর আগে একজন ছাত্র কিন্তু ওইভাবে, দিস ইজ প্যাটার্ন অফ সোশ্যাল ইন্টারেকশন। যে তোমার এই যে প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী ছিল, উনি ওনার আত্মজীবনীতে লিখেছেন যে তার অনেক বছর এটা ছিল, তারপরেও যে তোমার টিচার, মেয়েরা কি করতো, যে টিচাররা যখন ক্লাসে যায় ওনাদের সাথে ক্লাসে যেতেন, যে ক্লাস করে আবার ওনাদের সঙ্গে বের হয়ে এসে তারা কোনো তোমার তাদের যে মেল ক্লাসমেটস যারা আছে তাদের সঙ্গে কোনো কথা তারা বলতেন না, এবং বলার কোনো সুযোগও ছিল না, তাদের মধ্যে কোনো ইচ্ছাও ছিল না। সো এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এখন তো তোমরা হইচই করে একসাথে যাচ্ছ, ক্লাসে বসছো, হ্যান ত্যান। দিস ইজ চেঞ্জ ইন ইন্টারেকশন, প্যাটার্ন অফ বিহেভিয়ার, ওকে, দিস ইজ সোশ্যাল চেঞ্জ, ওকে। তো নাও কারণ কি, কারণ অনেক কিছু জিওগ্রাফিক কারণ আছে, আর মূলত আমরা সবচেয়ে যে কারণটাকে বেশি গুরুত্ব দিই সেটা হলো টেকনোলজিক্যাল চেঞ্জ, সায়েন্টিফিক ইনভেনশন, এগুলো টেকনোলজিক্যাল, প্রযুক্তিগত। মানুষের প্রযুক্তি যত পরিবর্তন হয়, দ্রুত মানুষের বিহেভিয়ার এবং অন্যান্য দিকে পরিবর্তন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা নো ডাউট। আরবানাইজেশন, যেটা তোমার যত নগরায়ন, শহরের মানুষ, আর তোমার বাংলাদেশে 1951 সালে তোমার বাংলাদেশে 3% লোক মাত্র শহরে বাস করতো, আর এখন তোমার অ্যারাউন্ড 30% লোক শহরে বাস করে। সো ইট ইজ চেঞ্জিং। তারপরে তোমার হচ্ছে কি, যে জনসংখ্যা বৃদ্ধি পেলে, কোনো একটা কমিউনিটিতে যখন খুব জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত কিন্তু সেখানে চেঞ্জ আসে। ইনফ্লুয়েন্স অফ গ্রেট পার্সোনালিটি, মহামানব যারা, তাই না, ওই যে বুদ্ধা, তারপরে তোমার হজরত মোহাম্মদ, যে বুদ্ধা কি সেই সময় তিনি দুটা জিনিস তার খুব কষ্ট লেগেছিল। একটা হচ্ছে কি যে তোমার ওই যে তোমার যে ওই যে ওই যে যে কাস্ট সিস্টেম, আজই আলোচনা করলাম, ওই কাস্ট সিস্টেম দেখে তার খুব খারাপ লেগেছিল, যে এটা ভয়ঙ্কর ব্যাপার, যে যেই যারা ওই যে শূদ্র হয়ে জন্মাবে শুধু সে সেবা করে যাবে সমাজের নিচে, আর যে ব্রাহ্মণ হয়ে জন্মাবে সে যতই ভালো হোক যাই হোক সে সমাজের উপরে থাকবে, যতই খারাপ হোক।
তো সুতরাং এই জিনিসটা তাকে আরেকটা হলো যে ওই যে মানুষ কেন দুঃখ পায়, কষ্ট পায়, তোমার এই জিনিস দুটা জিনিস তাকে আকৃষ্ট করেছিল, এবং তিনি একসময় এবং তিনি ওই যে বুদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠা করে এটা। ওরকম হযরত মুহাম্মদ দেখেছিলেন কি যে সেখানে তোমার আরব দেশে নারীদের অনেক কষ্ট, অনেক কিছুই তিনি দেখেছিলেন, তার মধ্যে এটা একটা। এবং তিনি ওইটা দূর করার জন্য ওই যে মেয়েদের মেরে ফেলতো তার বাবারা, যে সমাজে ভবিষ্যতে তার কষ্ট হবে এই মেয়ের জন্য, নানা রকম বঞ্চনার শিকার হতে হবে, সো মেরে ফেলতো। তো উনি এটা বন্ধ করলেন। উনি বললেন যে যদি তোমরা তোমাদের বাচ্চাকে এইভাবে লালন পালন করো, শিক্ষা দাও, তারপরে উপযুক্ত পাত্রে বিয়ে দাও, আমার সঙ্গে যা বেহেশতের মধ্যে একসাথে থাকবে। তিনি এইভাবে আঙুল দিয়ে দেখলেন। সো মেজর চেঞ্জ, এবং উনি সেটা মাত্র অল্প, তার যে অল্প যে জীবন, অল্প কয়েক বছর, মাত্র 20 বছরের মধ্যে তিনি ওই সমাজের মধ্যে ব্যাপক নারীর মর্যাদায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। সো এটা গ্রেটার পার্সোনালিটি যারা, তারা তোমার এভাবে। এ ব্যাপারে তোমার থিওরি হলো সামাজিক পরিবর্তনের 2-3টা থিওরি তোমার, এই যে বিশেষ করে তোমাদের সিলেবাসে 2টা আছে, মার্কসিস্ট অ্যান্ড প্যারেটোর থিওরি। মার্কসিস্ট থিওরির মূল কথা হলো যে সমাজে ওই যে ডিসক্রিমিনেশন আছে, কারো সম্পদ আছে কারো নাই, সেই জন্য কি হয় এই দুটার মধ্যে সংঘাত থাকে, গোলমাল থাকে, যুদ্ধ থাকে, কনফ্লিক্ট থাকে, সংঘাত। এই কনফ্লিক্টের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন, যতদিন এটা থাকবে ততদিন এই সংঘাত থাকবে। আর প্যারেটোর তত্ত্ব হচ্ছে যে এলিট থিওরি, যেটা ওটাকে উনি বলেছেন যে সমাজের খুব অল্প কিছু লোকজন আছে যারা খুব মেধাবী, যাদের বেশি টাকা পয়সা থাকে, বেশি ক্ষমতা থাকে, ওরা মেধাবী, ওরা সমাজ নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা একইভাবে চলে না, এটা চক্রাকারে চলতে থাকে। কিছুদিন একটা এলিট গ্রুপ তোমার সমাজে নিয়ন্ত্রণ করে, তারপরে দেখা যায় যে আর একটা গ্রুপ আবার ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে, উন্নত মেধা, ক্ষমতা, দক্ষতা অর্জন করে, ওদেরকে হটিয়ে ওরা আবার ক্ষমতায় আসে। এইটাকে বলে যে এলিট থিওরি। এভাবে সমাজের মধ্যে চেঞ্জ আসে। আর ফাংশনাল থিওরি যেটা, সেটার মূল কথা হলো যে সমাজে পরিবর্তন আসে ন্যাচারাল মানুষের যে ডিমান্ড যে আছে, যে সামাজিক তাদের যে প্রয়োজনগুলো, নিডসগুলো, এর থেকে সমাজের মধ্যে মানুষ যে ওই যে ওখান থেকে মানুষ কি করে প্রযুক্তিগত উন্নয়নের দিকে যায়, আর প্রযুক্তি যখন পরিবর্তন হয় তখন সমাজে পরিবর্তন হয়। এখন এই উন্নয়নটা ব্যাখ্যা করতে গিয়ে এই 3টা এই যে টার্মস আছে, 4টা টার্মস আছে, এইটা তোমরা একটু মনে রাখবা যে চেঞ্জ তো আমরা বললামই, সোশ্যাল চেঞ্জ, এর সাথে জড়িত আর 3টা টার্মস আছে। একটা হচ্ছে কি ইভলিউশন, প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। এই 3টাকে খুব সুন্দর করে মনে রাখবা, ছোট্ট করে, যে অল দিস 3 প্রসেস আর সোশ্যাল চেঞ্জ। মনে রাখবা এই 3টাই চেঞ্জ, কিন্তু 3টার ধরন একটু আলাদা। ইভলিউশনটা কি গ্রাজুয়াল চেঞ্জ, ধীরে ধীরে পূর্ণতার দিকে। যেমন একটা প্লান্ট, তোমার একটা গাছ, যে বীজ থাকে সেটা ছোট থাকে, তারপরে প্লান্ট হয়ে আরেকটু বড় হয়, তারপরে ট্রি যখন হয় এটা ফুল ফল এসে পূর্ণতা পায়। দিস ইজ এই যে পূর্ণতার দিকে ক্রমাগত বৃদ্ধি, দিস ইজ কল্ড ইভলিউশন। আর প্রোগ্রেস বলে যে এক্সপেক্টেড চেঞ্জ, মানুষের চিন্তা চেতনা মূল্যবোধে যে সমস্ত পরিবর্তন। যেমন জেন্ডার প্যারিটি, এই জেন্ডার প্যারিটি কমে যাওয়া মানে বুঝতে হবে যে প্রোগ্রেস হচ্ছে। জেন্ডার প্যারিটি বৃদ্ধি পাওয়া মানে সমতা, ডিসপ্যারিটি কমে যাওয়া মানে এই যে লিঙ্গ বৈষম্য যেটা, এটা কমে যদি তোমার সমতা বৃদ্ধি পায় তাহলে বলতে হবে যে প্রোগ্রেস। ইকুয়ালিটি, মানুষের মধ্যে সমতা যদি বৃদ্ধি পায়। ফ্রিডম, মানুষের স্বাধীনতা যদি বৃদ্ধি পায়। এই সমস্ত জিনিসের বৃদ্ধিকে বলে প্রোগ্রেস। মনে থাকবে এইগুলাকে বলে প্রগতি। এক্সপেক্টেড চেঞ্জ, মানুষ যেটা প্রত্যাশা করে সেইটা, এবং একটা মূল্যবোধ দিয়ে যে আমি স্বাধীনতার ক্রম উন্নতি, সেটা হলো প্রোগ্রেস। ইকুয়ালিটি, সমতার ক্রম উন্নতি, এটা হচ্ছে প্রোগ্রেস। জেন্ডার প্যারিটি, লিঙ্গ সমতা, এটার ক্রম উন্নতি, এটা হচ্ছে তোমার প্রোগ্রেস। আর ডেভেলপমেন্ট কি? চেঞ্জ ইন সাম সোশ্যাল ইন্ডিকেটরস। ঠিক আছে, ওটাও চেঞ্জ, কিন্তু অ্যাকর্ডিং টু সাম ইন্ডিকেটরস, এন্ড পজিটিভ চেঞ্জ অফ কোর্স। চেঞ্জ ইন অ্যাকর্ডিং টু সাম সোশ্যাল ইন্ডিকেটরস গুলো কি? লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি মানে কি? মানুষের গড় আয়ু, পার ক্যাপিটা ইনকাম, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লিটারেসি রেট, সাক্ষরতার হার, এই সমস্ত জিনিসগুলোর আলোকে যখন সমাজের মধ্যে পজিটিভ গ্রোথ, মনে রাখবা যে ডেভেলপমেন্ট মিনস গ্রোথ, বৃদ্ধি, এইগুলার বৃদ্ধি, সাম গ্রোথ অফ সাম ইন্ডিকেটরস, এবং প্ল্যান্ট সাধারণত, এইটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো মনে থাকবে গ্রোথ অফ সাম ইন্ডিকেটরস, এবং সেই সাম ইন্ডিকেটরস কি কি? যে এই যে পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি রেট, ইত্যাদি ইত্যাদি, এইগুলা। তাহলে অল কাইন্ড অফ
evolution, progress and development are social change. Okay, but they have some special characteristics. যে ইভলিউশন হলো ক্রমাগত পূর্ণতার দিক, প্রোগ্রেস হচ্ছে কি যে এক্সপেক্টেড ভ্যালু লেডেন, মানে হচ্ছে যে আমরা যেটা আশা করি প্রত্যাশা, আর ডেভেলপমেন্ট হচ্ছে যে গ্রোথ অ্যাকর্ডিং টু সাম ইন্ডিকেটরস। এই হচ্ছে মোটামুটি তাহলে তোমাদের ফার্স্ট পার্ট, যেটা তোমাদের সেটা যেভাবেই হোক তোমাদের ওই কি বলে যে সিটে বসে পরীক্ষা দাও, আর যেভাবেই পরীক্ষা দাও না কেন কিভাবে হবে আমি এখনো জানি না, যখন জানবো তখন তোমাদেরকে জানিয়ে দেবে কলেজ। কিন্তু কথা হলো প্রস্তুতি নেবে এভাবে, এবং আমি আজ 2 দিনের ক্লাসে তোমাদেরকে যেগুলো জিনিস তোমাদেরকে বললাম, এই বিষয়গুলি যদি আমি যে ছোট ছোট প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে আমি 1-2টা করে ইন্ডিকেটরস দিয়েছি, সেগুলো যদি মনে রাখো, তুমি যদি ঠিক মতো নোট নিয়ে থাকো এবং মনে রাখো, তাহলে তুমি একেবারে একেবারে আমি তোমরা যতজন আছো অতজনই তোমরা এটাতে অন্তত 90% আর প্লাস মার্কস নিয়ে তোমরা ইনশাল্লাহ তোমাদের এটা শেষ করবে। সো সে পর্যন্ত তোমাদের সাথে আবার অন্য কোনো সময় দেখা হবে। ভালো থাকবে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।